স্বাগত জানাচ্ছি। দেখছেন বাংলা নিউজ। আমি সুলতানা রহমান আরো একবার স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ নেটওয়ার্ক থেকে। এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন যারা আপনারা দেখতে পাচ্ছেন, এরই মধ্যে আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তী, যাকে নিয়ে এখন এই মুহূর্তে তুমুল আলোচনা হচ্ছে। মাত্র 2 দিন আগে তিনি মব ভায়োলেন্সের শিকার হয়েছেন। আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক সুমি খান এবং রয়েছেন সাংবাদিক এবং মানবাধিকার কর্মী পুলক ঘটক। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে যে মব ভায়োলেন্স একটা ভয়াবহ আকার ধারণ করেছে, মানুষের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে, কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না। আজকে যখন আমি এই শোটি শুরু করতে যাচ্ছি তখন আমি দেখেছি যে এক যুবলীগের একজন নেতার 14 বছর মেয়েকে উলঙ্গ করে টানা হেঁচড়া চলছে, তাকে ধর্ষণ করা হচ্ছে। আমি দেখেছি যে একটি মাদ্রাসায় একটি 16 বছরের তরুণীর মরদেহ পাওয়া গেছে রক্তাক্ত অবস্থায়, তাকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে একটি মাদ্রাসার ভেতরে। এরকম মানে বলে আমি শেষ করতে পারবো না, এমন এক একটি ঘটনা ঘটছে এবং কোনোটির ক্ষেত্রে কোনো প্রতিকার হচ্ছে না। এর মধ্যে যেটি আমরা দেখলাম, ডক্টর কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে যেভাবে করে হেনস্থা করা হয়েছে, তিনি মানে তার প্রমোশনের জন্য তার চাকরির ইন্টারভিউ ছিল, সেখানে তার কাছ থেকে তার মুখ থেকে আমরা বিস্তারিতটি শুনবো। কিন্তু আমি অনুভব করছি যে প্রতিনিয়ত যখন দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করা হচ্ছে, আওয়ামী লীগের দোসর তকমা দিয়ে তাদেরকে সব ক্ষেত্রে বঞ্চিত করা হচ্ছে এবং তাদেরকে পুরো নিশ্চিহ্ন করা হচ্ছে। আমি অন্তত দায়িত্ব নিয়ে কথাটি বলতে পারি, একজন গণমাধ্যমের কর্মী হিসেবে বাংলাদেশে আমার যেই সহকর্মীরা রয়েছে তাদের মধ্যে আমি বলবো 99% হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত সহকর্মীরা আমার ছিলেন, তারা এই মুহূর্তে অধিকাংশেরই চাকরি নাই। অধিকাংশই এই মুহূর্তে যারাও বা চাকরিতে রয়েছেন কোনো রকমে একদম মৃত মানুষের মতো জীবন্ত লাশ হয়ে কোনো রকমের চাকরিটি করে যাচ্ছেন যারা করছেন। আর বেশিরভাগেরই আমি বলবো তাদেরকে কর্মক্ষেত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ কি সেই দেশ যেখানে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি হওয়া মাত্রই তার গলায় জুটবে আওয়ামী লীগের দোসরের তকমা, কিংবা সংখ্যালঘু হিসেবে তাকে প্রতিনিয়ত হতে হবে নির্যাতিত? অনেকেই বলবেন এই নির্যাতন কি গত 15-16 বছর ছিল না? হ্যাঁ ছিল। পৃথিবীর সব দেশেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চলে এবং তারা বলা যেতে পারে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায়ও ভোগে। তবু তার মধ্য দিয়ে একটা রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব থাকে যারা মাইনরিটি কমিউনিটি থাকে তাদের নিরাপত্তার দিকটি সর্বাধিকার দিয়ে রক্ষা করা। কিন্তু বাংলাদেশে ঘটেছে একেবারেই উল্টো চিত্র, যেখানে স্বয়ং রাষ্ট্রের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে যে সমস্ত সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছে তারা সংখ্যালঘু হিসেবে হয়নি, তারা হয়েছেন আওয়ামী লীগের দোসর হিসেবে বা আওয়ামী লীগের কর্মী হিসেবে। আসলে এটি দিয়ে এই মাইনরিটি কমিউনিটির উপর যেই নির্যাতনকে জায়েজ করা কিংবা জাস্টিফাই করা, সেটির একটা চূড়ান্ত নিকৃষ্ট উদাহরণ প্রধান উপদেষ্টার মুখে আমরা শুনেছি। আমি আমার ভূমিকাটি দীর্ঘায়িত করতে চাইনি, কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 5ই আগস্টের পরে কেমন করে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মব ভায়োলেন্স করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে কেমন করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি যে কোনো চাকরিতে বহাল থাকলেই তার উপর চলে এসেছে একেবারে বলা যেতে পারে কিয়ামত। এবং আপনাদের নিশ্চয়ই এও মনে আছে তালিকা করে বিভিন্ন এই যে সরকারি চাকরিতে তালিকা করে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিদেরকে, বিশেষ করে পুলিশের কথা আমার এই মুহূর্তে মনে আছে, যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা চাকরি হওয়া সত্ত্বেও, সরকারি চাকরি হওয়া সত্ত্বেও শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের হওয়ার কারণে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা চাকরিতে যোগ দিতে পারেনি। বাংলাদেশে হিন্দু হওয়াটা অপরাধ কিনা,
এই প্রশ্নকে সামনে রেখে আপনাদেরকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি জানতে চাবো ডক্টর কুশল বরণ চক্রবর্তী, আপনার কাছে, আপনি সর্বশেষ ভিকটিম এবং আপনি খুব দৃঢ় ভূমিকা রেখেছেন, আপনার সাহসের তারিফ আমি করছি, কিন্তু আমি জানতে চাই যে সেদিন কি আসলে ঘটেছিল। আচ্ছা, ধন্যবাদ আপনি জানতে চাওয়ার জন্য। বাংলাদেশের যে অবস্থা, সেখানে তো আসলে কেউ জানতেও চায় না। সেখানে একটা ন্যারেটিভ সাজিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয় যে অমুকে অমুকে করছে, তার নামে একটা হাউ মাউ কাউ করতে হবে, করলে ওটা ওটা জায়েজ হয়ে যায়। ধরেন বাংলাদেশের মতন দেশে, একটা জনবহুল দেশে, সেখানে তো 50 জন লোক জোগাড় করা তো এমন কোনো বিষয় না। সেখানে আমরা দেখছি যে 50 জন লোক জোগাড় করতে পারলেই, তারা হাউমাউ করতে পারলে যে কোনো অসাধ্য আপনি করে ফেলবেন। তো এই যে বিষয়গুলো আপনি এই আম, আমি আমি যে ওই দিন যখন 4 তারিখে ভাই, এমনি দেখুন, আমার 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 যে বহু আগেই, মানে গত সরকারের আমলেই কিন্তু আমার প্রমোশন পাওয়ার কথা ছিল। আমি অ্যাপ্লিকেশনটা ওই সরকারের আমলে ওই সময় করা, অনেক আগে করা। তো সেইটা দীর্ঘায়িত হয়ে এই পর্যন্ত এসেছে, যা ডেট দিয়েছে। ডেট দেওয়ার পরে এটা আমার একটা স্বাভাবিক, আমার একটা প্রাপ্য, যে আমার শিক্ষক হিসাবে যে আমার আমার জন্য আমার যে যে অধিকার, যে আমি প্রমোশন, এটা আমার একটা স্বাভাবিক তা আমি ওই দিন যখন আমি মোটামুটি প্রস্তুতি নিচ্ছিলাম, 12টার দিকে আমাকে কয়েকজন ফোন করে যে স্যার, এই আমার দেশ একটা নিউজ করেছে যে এরকম হত্যা মামলার এরকম আসামি কুশল, এরকম তার বোর্ড এরকম করে একটা উস্কানিমূলক, এবং সেটা কিছু পোলাপান এবং যারা করছে তারা কিছু একেবারে সুনির্দিষ্ট মতাদর্শের সাথে যুক্ত, এবং তারা তাদের মতাদর্শটা আপনি বুঝতে পারছেন যে যারা এই মব করেছে তাদের মতাদর্শ কি। এখন তো মানে বাংলাদেশের যে অবস্থা, আপনি ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে পারবেন না, আপনি নামও ধরতে পারবেন না। হ্যাঁ, আপনাকে যদি আপনি কিছু বলতে চান, তাও আপনাকে আকার ইঙ্গিতে পরিভাষে আপনি অনেক কিছু অনেক বলতে হবে। তো এরা এরকম ভাবে হুলস্থুল, তখনই আমার মনে হলো, যে সন্দেহ হলো যে এখানে বোধহয় কোনো একটা ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন ভাবলাম যে একটা প্রমোশনের মতো একটা স্বাভাবিক বিষয়, সেখানেও যদি এরকম এত ষড়যন্ত্র বিষয় থাকে, তো আমি একটু আগে আগে গেলাম। আমি 2:45টার দিকে আমি বিসি অফিসে ওখানে গেলাম। যাওয়ার পরে আমি বিসি অফিসের পাশে সিএনজি নিয়ে ডাকলাম, পরে দেখলাম যে গোল হয়ে এরকম এই এই হাউ মাউ কাউ এগুলো করতেছে, চিৎকার চেঁচামেচি হাউ মাউ। তখন আমি আমি ভাবলাম যে এর মধ্যে আমি আমার চেয়ারম্যানকে ফোন দিলাম ডিপার্টমেন্টে, যে কি করণীয়। আম, মানে সেও, তাকে যে আমি আমি তখন তাকেই বললাম যে আপনি একটু পারলে একটু আসেন, মানে তাকে আমি রিকোয়েস্ট করে আমি নিয়ে আসি যে আপনি একটু আসেন। হ্যাঁ, তো এর মধ্যেই আমি দেখতেছি যে মানে নিচে এরকম অবস্থা। আমি তখন আমার আমার মনে হলো যে যে সিচুয়েশন, আমি তখন ভিসি স্যারকে, ইয়াহিয়া স্যারকে বারবার ফোন দিচ্ছিলাম, এবং তারপরে আমি প্রো ভিসি স্যার কামাল উদ্দিন স্যার, তাকেও কল দিচ্ছিলাম বারবার, তাদের কল দিয়ে যাচ্ছি, তারা ফোন রিসিভ করছেন। এবং তারপরে আমি মানে প্রক্টরকে কল দিলাম। প্রক্টরকে কল দেওয়ার পরে প্রক্টর, অ্যাসিস্ট্যান্ট প্রক্টর একজন ধরলো, বললো আচ্ছা স্যার আমরা দেখতেছি। কিন্তু এরকম দেখতেছি যে নিচে রেজিস্টার বিল্ডিং এর নিচে মানে একেবারে এমন অবস্থা শুরু করছে, এমন কথাবার্তা, এত অশ্রাব্য কথাবার্তা, অসভ্য, মানে যেটা আসলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে যায় না, মানে খুবই অশোভন বিষয়গুলো। তো ওরকম একটা, যখন আমি এরকম দেখলাম যে এরকম হচ্ছে, তখন আমি যে ওই নিচ থেকে আমি, আমার মনে হলো যে আমি তাহলে, মানে আপনি নিচে, কিন্তু আপনি চিন্তা করেন নিচে আমি ওখানে আছি, নিচে আমার জন্য সেটা কতটা নিরাপদ। আপনি এরকম একটা সিচুয়েশনে, তখন আমি সাহস করে আমি ততক্ষণ সিএনজিতে বসেছিলাম। পরে আমি সিএনজিতে নেমে ওদের সামনে দিয়ে আমি উপরে উঠি। এই উপরে উঠি, অনেকে আমার পিছে পিছেও আসা শুরু করে। তো আমার আমার যেহেতু আমাকে নিয়ে এই মব চলতেছে, আমার পিছে পিছে আসতেছে, সবকিছু মিলে, বা এটা তো আমি তাদের টার্গেট, তখন আমার আমার মাথায় একটাই কাজ করলো যে আমি তাহলে আমার সবার আগে আমি উপাচার্যকে বিষয়টা জানাইতে হবে, সে আমাদের অভিভাবক। আর মানে ভাইবার টাইম তো হয়েই গেছে। তা আমি সবার আগে আমি উপাচার্যের রুমেই যাই। উপাচার্যের রুমে যেয়ে দেখি যে আলোচনা হইতেছে। তখন আমি আলোচনা হইতে, ওর মধ্যে একজন জিজ্ঞেস করে যে আপনি কে। তখন আমি বলছি আমি কুশল বরণ। হ্যাঁ, কি ওজন, বলছি পরে এরা সবাই আমার দিকে তাকাইছে। তারপরে আমি বলে হ্যাঁ এরকম চিৎকার শুনে, তখন আমি বলছি স্যার এই যে যে আলোচনা হচ্ছে, ঠিক আছে, এরা এরা কি বলতে চায় শোনেন, আমার কথাও শোনেন। আমাকে নিয়ে যেহেতু এরা আলোচনা করছে, আমি আমার 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 কথা আমি বলতে চাই। এখানে যে এরা যা বলতেছে এগুলো সব মিথ্যা, প্রপাগান্ডা, ষড়যন্ত্রমূলক। এরা আমাদের মানে এই বিষয়গুলো আপনি একসাথে, তখন ওই সময় এরপরে কি করেছে আপনি দেখেছেন। ওরা যে যেই আচরণ করেছে, যা করেছে, সেগুলো তো আপনার, এবং এবং তারপরে ভিসি অফিসের একজন এসে আমাকে ভিসি অফিসের পাশের একটা রুমে নিয়ে বসায়,
সেখানেই কিন্তু এই পুরো সময়টা ওখানে প্রায় বেশি অংশের পাশের রুমে আমি ছিলাম। এবং তারা কি করছে গর্বের সাথে, এই যে যে এই আচরণটা তারা করছে, করার পরে গর্বের সাথে তারাই এই ভিডিও গুলো কিন্তু আপলোড দিয়ে গর্বের সাথে এগুলো, আপনি ভাবুন যে শিক্ষককে নাজেহাল করে তারা সেগুলো আপলোড দিয়ে, মানে কি তাদের মানসিকতা। আর আপনি যে বলবেন যে এরা পুরো, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংঘবদ্ধ ভাবে হয়েছে এটা বলতে রাজি না। আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের সুনির্দিষ্ট কিছু মতাদর্শের ব্যক্তিরা এটা করেছে। আজকে যদি এটা যদি সাধারণ ছাত্রদের হইতো, তাহলে তো আমার ডিপার্টমেন্টও 500 স্টুডেন্ট আছে, 500 স্টুডেন্টের মধ্যে 5 জন স্টুডেন্টও তো ওদের সাথে থাকার কথা ছিল, তাহলে সেটা তো না। সেটা তো, অর্থাৎ তারা সুনির্দিষ্ট মতাদর্শের অ্যাসাইনমেন্ট নিয়ে এসে তারা এই কাজগুলো করছে। আপনি বরং আপনি সুনির্দিষ্ট মতাদর্শের বলছেন, এটা তো আমরা বিভিন্ন পত্র পত্রিকায়, প্রথম আলো নিউজ আমি দেখালাম আপনাকে, দেখেছি ওখানে তো জামাতি ইসলামের শিবিরের নেতারা সেখানে যুক্ত ছিল, তারা সেখানে উপস্থিত থেকে এই মবটি ঘটিয়েছে এবং তারাই বলেছে যে উপাচার্যকে বলেছে যে আমরা আপনাকে বসিয়েছি এবং আমাদের কথা আপনাকে শুনতে হবে, আপনি নিজের যোগ্যতায় উপাচার্য হননি। এই তো তারা তো জামাত শিবিরের নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, এটি তো বলতে হবে। এখন আর তো চুপ করে থাকার বিষয় নেই, একটি নির্দিষ্ট মতাদর্শের বলে তাদেরকে ছাড় দেওয়ার কি আছে আর। জনাব জনাব যে কথাটা আপনি বলতে পারেন সেটা কুশলের মুখ দিয়ে বলানো ঠিক না, এটা আপনি বলতে পারেন, আমি বলতে পারি জি না, সেটা আসলে হ্যাঁ, যেহেতু বিপন্ন তিনি, আর তার জায়গা থেকে আমার মনে হচ্ছে সুলতানা একজন, তার জায়গা থেকে তিনি একজন গবেষক, তিনি একজন শ্রদ্ধেয় শিক্ষক, তিনি কখনোই রাজনৈতিক কোনো ব্যক্তি না, তিনি কখনোই কোনো নির্দিষ্ট মতাদর্শ ধারণ করেন না। হ্যাঁ, যে কারণে তিনি বলছেন যে ওখানে হচ্ছে গিয়ে সুনির্দিষ্ট মতাদর্শ, তিনি সব ছাত্রকে ভালোবাসেন, স্নেহ করেন, এই কারণে তিনি সে নামটা বলছেন না। যা হোক, এই জায়গাটা মানে ওনার আর কিছু আমরা একটু শুনতে চাই, যে আর কিছু আপনারা যদি আমি বলি, ওরা যে কথাগুলো ছড়িয়েছে, দেখুন প্রত্যেকটার জবাব আছে, ওরা সব মিথ্যাচার করেছে যা যা বলে। যেমন আপনি দেখুন যে তারা বলেছে কি যে এই ওই যে মামলা, এনামুলের যে মামলাটা, আপনাদের আমি সেই কপিগুলো আপনাদের মানে দেখাতে পারি, যে যেই মামলার নামে যেটা হয়েছে তার মধ্যে কোনো আলিফ হত্যার বিষয় নেই। অর্থাৎ বলতেছে মামলার বাদী কি এনামুল, আর সেখানে আলিফ হত্যা। এবং এই মামলাটি আপনি জানেন যে শাহবাগে, এই চিন্ময় বাবুর আন্দোলন পরবর্তী শাহবাগে আমার উপর হামলা হয়, আমি সেখানে আমার উপর, মানে আমার পিছে কিন্তু প্রচুর ক্ষত, এগুলো বিভিন্ন নিউজে আসছে এবং সবাই দেখছে, এবং এটা একটা প্রেস কনফারেন্স হয়েছে, সেখানেও বলা হয়েছে, এগুলো সব নিউজে আপনি গুগল সার্চ দিলেও আপনি দেখতে পাবেন। সেই 25 তারিখ আমি আহত হইয়া প্রায় 15-20 দিন ঢাকায় থেকে, আমি কিন্তু ঢাকা থেকে বোধহয় এরকম প্রায় 20 দিন পরে আমি এসেছি, এসে এই সময়টা আমি পুরো মেডিকেল লিভে ছিলাম, এসে জয়েন করছি। তাহলে আমি যেই সময় আমি ঢাকায় আমার উপর আহত হয়, যে উপর আমার আক্রমণ হয়, আমার উপর এই হয়, ওই সময় ঠিক ওর পরের দিন আহত অবস্থায় আমি কি করি, আবার ঢাকা থেকে চট্টগ্রামে এসে এই ভাঙচুর এগুলো করি। তাহলে এগুলো যে একটা মিথ্যা মামলা, এর সবচেয়ে বড় দৃষ্টান্ত তো আমি নিজে, যে কিভাবে তারা তাদের মতাদর্শের সাথে একটু অপছন্দ কিছু হইলেই তাকে ট্যাগিং দিয়ে দিচ্ছে ফ্যাসিবাদের দোসর, তাকে এইটা, তাকে সেইটা। হ্যাঁ, আমাকে বলতেছে যে আমি এই জুলাই বিপ্লব এগুলোর এদের বিরোধিতা করে কি লিখছি না, আমি এদের, মানে আমরা তো জানি যে, অর্থাৎ আমরা ওই ছোটবেলা থেকে এই কথাটা আমার জ্যাঠা বলতে, যে হুজুরের সামনে গেল, হুজুর বলতে আমি বলতেছি ক্ষমতাবান ব্যক্তি, যে সেই ক্ষমতাবান ব্যক্তির সামনে গেলেও বিপদ, বলবে যে এই যে আমার সামনে সামনে যায়, আর পেছনে গেলে বলবে যে আমার ছায়া মারায়। তা আমাদের যেহেতু সবকিছুতে আমরা সংখ্যালঘু, আমাদের সবকিছুতেই প্রবলেম, এই কারণে আপনি দেখবেন জুলাই থেকে আগস্ট পর্যন্ত আমি কোনো পোস্ট করি নাই, কারণ করি নাই, যেটা করবো সেখানেও তারা খুঁজে বের, আমি নাকি সেখানে রাজাকারের বিরুদ্ধে বলছে। আরে বাবা, যদি রাজাকারের বিরুদ্ধে বলেও থাকে আমি আমাদের, তাহলে তো আমি মানে অযৌক্তিক কি বলছি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমার পরিবার, আমার নিজের বাড়িটা পুরো পোড়ায় দেওয়া হয়েছিল, আমার নিজের মামা বাড়ি পোড়ায় দিয়েছিল, আমার যে মেশো ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মানে যে শিল্পী মনোরঞ্জন ঘোষাল, তার 2 ভাইকে এরা এই রাজাকার এদের মাধ্যমে সে মারা যায়। এবং আমাদের এই রাজাকারদের কারণে আমরা যেভাবে পারিবারিক ভাবে ভিকটিম হয়েছি, আজকে আমাদের ঢাকেশ্বরী মন্দির পোড়ায় দিছে রাজাকাররা, আমার চট্টেশ্বরী মন্দির পোড়ায় দিছে রাজাকাররা, আমার প্রত্যেকটা জেলায় যে বড় বড় মন্দির সব এই রাজাকাররা পাকিস্তানি বাহিনীর সাথে সহযোগী হইয়া তারা এগুলো, রমনা মন্দির পোড়ায় দিছে রাজাকাররা। তাহলে সেই আমি যদি একজন সংখ্যালঘু হিন্দু, আমি রাজাকার বিরোধী হই, তাহলে আমি তো বিরোধী হবই,
হতেই পারি বা হবই, কারণ আমি সরাসরি ভিকটিম হয়েছি। তাহলে আমি ভিকটিম হয়েছি, আমি এটা বলা যাবে না, বুঝছেন? রাজাকারের বিরুদ্ধে বললেও সেখানেও প্রবলেম। মানে এই যে তারা একটা একটা বানানো, একটা ন্যারেটিভ সাজাইছে, সেই ন্যারেটিভের বাইরে আপনি গেছেন মানে আপনার মামলা দিয়ে দেবে। দেখা যায় যে আপনার এখানে কথা বলতেছি, আমাকে কালকে মামলা ধরাই দিবে। হ্যাঁ, তাহলে এই যে আমরা আসলে কি বলবো, মানে খুবই দুঃখজনক একটা বিষয়। এবং আপনি আপনি দেখুন যে এই চিন্ময়বাবুর এগুলোতে, সেখানে এখানে এই যে মামলার এবং এরা বলে বেড়াইছে যে আমার নামে মামলা আছে, পরে যখন বিভিন্ন ভাবে জানছে যে না, মামলা এগুলো নাই, এখন কিন্তু তারা এখন কি করতে পারে, তারা ওই যে চিন্ময়বাবুর যে অনেকগুলো মামলা খালি আছে, যেগুলোতে দেখা যায় ওখানে কোনো জায়গায় আমরা ওখানে তো সব নামগুলো অজ্ঞাত দিয়ে রাখছে, সেখানে দিয়ে দিতে পারে। আমি ওই সময় আমি চট্টগ্রামেই ছিলাম না, তারপরেও দিয়ে দিতে পারে। কারণ আমি দেখতেছি যে এখানে বিবেকের কোনো বালাই দেখতে পাচ্ছি না, মানবিক। আজকে দেখেন, আমি মনে করি যে আমি আমার কলিগ বা আমার সবকিছু থেকে আমি, যেমন প্রশাসন সবকিছু থেকে আমি আরো বেশি মানবিক আচরণ। যেমন এই ঘটনাটার পরে আমি এই পুরো এতটা 2 দিন চলে গেল, আমি বিশ্ববিদ্যালয় থেকেও কেউ আমারে ফোন করে নাই, আর প্রশাসন থেকেও ফোন করে নাই, ভাই আপনি কেমন আছেন। মনে হচ্ছে যে এই ছাত্ররা এরকম করাটা এটা আমাদের স্বাভাবিক। মনে হচ্ছে যে মানে আপনি জানেন যে ওই দিন ঘটনার পরে আমার এত কষ্ট লাগতেছিল যে আমার মনে হচ্ছিল যে আসলে আমি এই দেশে বোধহয় আমি দ্বিতীয় না, আগে মনে করতাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এখন মনে হচ্ছে আমি চতুর্থ শ্রেণীর নাগরিক। হ্যাঁ, আপনি আমাদের আত্মীয় স্বজন কিন্তু অনেকেই আমাদের ওই সময় ভারত চলে গেছে বিভিন্ন সময়, কিন্তু আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল এবং আমাদের পরিবারটা প্রচন্ড একটা আদর্শিক পরিবেশে আমরা বড় হয়েছি। আমরা কখনো আমাদের কোনো আত্মীয় স্বজনকে, আমার কাছের আত্মীয় জনকে ভারতে যেতে দেয়নি। কিন্তু ওই দিন আমার মানে এত কষ্ট লাগতেছিল, আমার মানে মনে হচ্ছিল যে হায় রে, এইভাবে একটা রাস্তার একটা টোকাই, সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটা টোকাই যতটা সম্মান, সেই সম্মান বোধহয় আমার নাই। মানে এটা আমার চোখে জল চলে আসতেছিল যে আমার ক্যাম্পাসে আমার মানে ছাত্র নামধারী কিছুদের জন্য আমার চোখে জল চলে আসতেছে, এবং তারা যে সমস্ত পোস্ট করতেছে, বলতেছে, লিখতেছে, মানে ভাবা যায় না। তাদের যদি কোনো কিছু আপত্তি থাকে তারা আমাদের সাথে কথা বলতে পারে, তারা কি পারতো, তারা আমার নিয়ে তারা আপত্তি আছে, তারা অভিযোগ জানাইতে পারতো, আমরা প্রক্টর অফিসে ডাকাতে পারতো, আমরা কথা বলতে পারতাম। একটা সুস্থ যে ইয়াগুলোতে এই যে আচরণটা করেছে, আমি দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পদার্থ বিজ্ঞানের এক শিক্ষক লিখেছে যে এরকম যদি করে কোনো বিশ্ববিদ্যালয়তে, তাহলে সেখানে ভদ্র ঘরের এরা তারা মানে পড়তে তারা কি করে পাঠাবে। তাহলে এই যে আচরণ, এটা বিশ্ববিদ্যালয় আজকে ভিসি কে যেভাবে অপমান, ভিসি স্যারকে আজকে ভিসি স্যারকে বলছে তার যোগ্যতা নাই, কিন্তু আপনি জানেন যে ভিসি স্যারের যে পাবলিকেশন, বাংলাদেশে কিন্তু খুব কম ভিসির এত পাবলিকেশন আছে, তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন খুব ভালো। আপনি যদি দেখেন তার উনি মানুষ হিসাবে ভালো, আমি বলবো। তার সাথে আমার কথা বলার সুযোগ হয়নি, কখনো ওরকম ভাবে কথা বলা হয়নি, কিন্তু আমি যতদূর জানি যে উনি অনেক মানুষ হিসেবে অনেক ভালো। তাহলে তারও বলতেছে যে আপনার কোনো যোগ্যতা নাই, আপনাকে আমরা বানাইছি। তাহলে এই যে ছাত্রটা, আমরা যখন বলেছি আমরা ভিসি কেন, আমরা আমাদের কোন একজন শিক্ষক হাউস টিউটরকে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সেখানে আমি চিন্তাও করতে পারি না যে আমার জগন্নাথ হলে একটা হাউস টিউটর, সে আমার সাথে খারাপ ব্যবহার করলেও তার সাথে এরকম এই আচরণ করব। কিন্তু এই যে যেটা হচ্ছে, এটা পুরোটা ছাত্র শিক্ষকের সম্পর্কগুলো মানে চিরতরে একটা নষ্ট হয়ে একটা ক্ষত সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি জানি না এই ক্ষত কবে হবে, রিমুভ হবে। মানে ছাত্র শিক্ষকের সম্পর্কটা পুরো, মানে এটা শুধু এখানে না, সমস্ত জায়গায় আমি দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। ডক্টর কুশল বরণ চক্রবর্তী, আমার বোধহয় আমি আপনার কষ্টটা লাঘব তো করতে পারবো না, কিন্তু আমি আমার অন্তরে ধারণ করতে পারছি, বুঝতে পেরেছেন? মানে আমাদের দেশটা তো এরকম ছিল না। আমরাও তো হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বড় হয়েছি, বেড়ে উঠেছি, একসঙ্গে কাজ করেছি, কিন্তু এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। এখন সেই কারণে আপনার পেইনটা, আমি কষ্টটা বুঝতে পারছি। আপনি যেটা বললেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের কেউই আপনার সঙ্গে যোগাযোগ করেনি, উপরন্তু তো আমি তো বরং খবরে দেখলাম যারা এই মব ঘটিয়েছে, মানে মানে বলা হচ্ছে যে তাদেরকে ক্ষমা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আপনার আপগ্রেডেশন বোর্ড বাতিল করে দিয়েছে। এগুলো কি সত্য নাকি? আমি বলি, আমার আর বোর্ডেরই, আমার আপগ্রেডেশনের দরকারই নেই, আমার প্রমোশনেরই দরকার নেই। কারণ এই যে এইটা যে আপনি কল্পনা করেন তো, আমার সাথে যে আচরণ করা হয়েছে, তারপরে আমার সাথে যে মানে 4 ঘন্টা আমি ওখানে এরকম একটা সিচুয়েশনে বসে আছি, এরা ঘুরতেছে, ঘুরঘুর করতেছে, এদের সামনে বসে আছি। মানে আমি যখন বসে আছি তখন তো এই ছাত্রগুলো ঘুরঘুর করতেছে। আপনি এরকম একটা সিচুয়েশনে আমি মানে একেবারে আমি প্রায় তিনটা থেকে ধরেন 7টা পর্যন্ত ছিলাম, 7টা পর্যন্ত। এবং
আমি আশা করেছিলাম যে আমাদের উপাচার্য স্যার একটু কথা বলবে বা ডাকা। আমি বারবার অফিসকে বলতেছিলাম যে আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই, আমার প্রমোশন লাগবে না, আমি একটু তার সাথে কথা বলতে চাই, কিন্তু সেটা কিন্তু সে আমার সাথে কথা না বলে আমার চলে গেছে অন্য দরজা দিয়ে। আমি কিন্তু তার জন্য বসেছিলাম এই পাশের দরজা যে তার। আচ্ছা, তারপরে আমি যখন এরকম অবস্থা, তখন আমি শামীম স্যারকে, যে মানে প্রভিসি আরেকজন, তাকে ফোন দিলাম। তো তিনি তারপরে নামলেন 7টার পরে। তো তিনি অ্যাটলিস্ট মানে তিনি যেই কথাগুলো বললেন, কিছুটা হলো আমার মনে হলো যে না, একটু কিছু মানবিক ভাবে তিনি বললেন যে ঠিক আছে আমরা দেখবো। যে আমি বললাম যে স্যার আমি কি আমার আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে? বলে না, করতে হবে না নতুন করে, ঠিক আছে আমরা দেখবো। স্যার আমি তখন বললাম আমি কি সোমবার থেকে কি আমি ক্যাম্পাসে আসবো? বলে হ্যাঁ আসবে সোমবার থেকে। তো তিনি আমাকে, আমি যখন যাচ্ছি আমি বললাম স্যার আমার নামে মানে সিএনজি ডাকিয়েছে এবং চলে যাই স্যার, আমি এখন যেহেতু এরাও নাই বা মোটামুটি একটা ইয়াতে আসছে, তখন সে বলে যে না তাহলে আমি বিশ্ববিদ্যালয়ে গাড়ি দিচ্ছি, সেখানে তুমি চলে যাও। তো আমি মনে করি যে এটুকু কিছু না হোক, অন্তত এই মানে এই যে তার এই কয়েক মিনিটের বিষয়ে আমার কিছুটা হলেও একটু ভালো লাগছে যে না, কিন্তু অন্য যে মানুষগুলো এই ঘটনাটার পরে এদের তো আরেকটু তারা দেখাতে পারতো। এবং একটা আমি আপনাকে বলি যে এই ভিকটিম যে কেউ হইতে পারে, যে আজকে আমার নামে কথা নাই বার্তা নাই বললো যে সে ফ্যাসিবাদের দোষর, সে অমুকি, সে যোগী আদিত্যনাথের সাথে যায়। আরে বাবা, যোগী আদিত্যনাথ, আমি ভারতে 5 বছর পড়াশোনা করছি এবং ওইটা একটা নাথ পন্থে গোরক্ষপুর দীনদয়াল ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে, সেখানে আমি গেছি। ইউনিভার্সিটির প্রোগ্রাম গুলো হয়েছে, যেগুলো একটা, এগুলোর অনেক কিছু, এই সমস্ত প্রোগ্রামের অনেক কিছু আমার টাইম লাইনে শেয়ার দেওয়া আছে, আপনি দেখতে পারেন। এবং আমি শামীম স্যারকে এটা দেখাইলামও যে স্যার এই যে প্রোগ্রামে মানে এই যে যেগুলো ফর্মাল প্রোগ্রাম, আমি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে কি একটা বিশ্ববিদ্যালয়ের কোন একটা সিটি এবং বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামে যাই, সেখানে যদি দেশের মন্ত্রী, সেই দেশের মন্ত্রী মুখ্যমন্ত্রীরা থাকে, তাহলে তাদের সাথে ছবি তুললে কি এমন সমস্যা? আমার সাথে তো তাহলে এই বিষয়গুলো কিন্তু স্যার শুনলেন। তা আপনি চিন্তা করেন এইভাবে ছবি যদি হয় বাংলাদেশে, এই যে ডক্টর উনি আসার পরে, ইউনূস আসার পরে যে সংখ্যালঘু প্রতিনিধিদের ডেকেছিলেন, তার মধ্যে আমিও সুযোগ পেয়েছিলাম। তো আমার তো সেই সময় আমি চট্টগ্রাম মানে আমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ছবি তোলার একটা মানে সৌভাগ্য হয়েছিল, বা যেটা যাই আমি ছবি তুলেছিলাম। তাহলে সেই হিসাবে তো তারা যদি ছবি কেন্দ্রিক যারা এই রাজনীতি করতেছে, তাহলে তো এই আমার ছবি তো শুধু মানে যোগী আদিত্যনাথের সাথে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আছে, সেই ছবিও তো প্রচার করা উচিত। এবং বিভিন্ন আজকে কালকে আমি দেখলাম যে আমরা জন্মের পর থেকে দেখি যে এই হিন্দুদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা গুলো ইনকিলাব ছড়াতো। সেই ইনকিলাব আবার ছোটবেলায়ও দেখছি ইনকিলাব প্রোপাগান্ডা ছড়াইতো, তখন মানুষ ওই নিউজ গুলো মানুষ সম্পর্কে পড়তাম, মানুষের সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এগুলো পড়তাম। আজকে আমি বয়স হয়েছে আমার, এখনো আমি দেখি যে সেই আমাদের সম্পর্কে ছড়িয়ে যাচ্ছে, মানে সে কন্টিনিউ কি মিথ্যা মিথ্যা ইনকিলাবের নিউজটা আমি দেখলাম যে হাস্যকর কিভাবে। তাহলে এইভাবে যদি দেশের সাংবাদিক হলুদ সাংবাদিকতা করে, এইভাবে যদি সংখ্যালঘু বিরোধী অমানবিক ভাবে তাদের কোনো দেখা যায়, তাদের আমি আসলে মনে করি যে এদের বিবেক বলতে, যে যারা এই কাজগুলো এই কথাগুলো বলছে লিখতেছে, তাদের বিবেক বলতো নাই, এটা নৈতিকতা বলতো না। আরেকটা ব্যাপার কি আমি বলি আপা, যে আপনি ঈশ্বর বলেন, আল্লাহ বলেন, সৃষ্টিকর্তা তো একজন। আপনি যদি এই ধর্মের নামে এরকম অধর্ম করেন, এটা কিন্তু সেও সহ্য করতে পারে না। আমি মনে করি যে এই যে কাজগুলো হইতেছে না, এটা মানে যিনি সৃষ্টিকর্তা আছে তিনি কখনোই এটা মানে সহ্য করবেন না, কারণ এটা পুরোটাই একটা একটা মিথ্যাচার। তা আপনি যেটা হয়েছে, যেটা সত্য সেটা করেন, কিন্তু আপনি মিথ্যাচার করে এগুলো করবেন। এবং সেগুলোর সাথে আমার খুবই খারাপ লাগছে যে আমার যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রথম আলোর শেষ পাড়ায় দেখেন যে সে যে বক্তব্য দিচ্ছে, সে আমি নাকি নিজে মপ করছি, মানে ভাবুন যে নিচে আমি যে উপস্থিত হয়েছি, সেখানে যাইয়া আমি প্রায় 15 মিনিটের উপরে, আমি বোধহয় 2:45 থেকে 3টা পর্যন্ত আমি ওরকম একটা মবের মধ্যে আমি বসে, ওরা তো আমাকে দেখেনি তখন পর্যন্ত, আমি সিএনজির মধ্যে ছিলাম দেখে ওরা দেখতে পাচ্ছে না, আমাকে গালাগালি করতেছে, প্রশাসনকে গালাগালি করতেছে, এভাবে এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমি বারবার ফোন দিচ্ছি, মানে প্রভিসি কে, তারা ফোন রিসিভ করতেছে না। তখন আমি উঠে গেছি, মানে তখন আমি ওখানে ছাড়া ভিসির অফিস ছাড়া কোথায় যাব? আর উনি বলতেছে যে ছাত্রদের সাথে মিটিং এ ঢুকে সে চাইছে মব সৃষ্টি করা। এই যে কথাগুলো বলে সে যে একটা মানে সে যে মানসিকতার পরিচয় দিচ্ছে, সে আমার যে একটা কলিগ, তার মধ্যে কোনো একটা যে এরকম ঘটনা ঘটছে, এরকম কোনো বিষয় আমি মনে করি তার আরো বেশি মানবিক আচরণ আমি আশা করি। সে একটা সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক, অর্থনীতি ডিপার্টমেন্টের শিক্ষক, সে যদি এরকম, তার কথাগুলো এই প্রথম আলোর শেষ পাড়াতে আমি পড়ে দেখলাম তার কথাগুলো লাইনে লাইনে উস্কানি আছে, তাহলে উনি যদি এভাবে উস্কানি দেয় একটা প্রশাসনিক পদে থেকে, তাহলে
মানে কিছু ছাত্ররা তো সেগুলো লাইভ পাবেই, বলেন। তো আমি জি। এগুলো কি করা? জি। আপনি ইনকিলাবের কথা বলেছেন। আমি দেখছিলাম যে আমার দেশ পত্রিকা অত্যন্ত হ্যাঁ, হ্যাঁ। উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, রাইট? আচ্ছা, আমার দেশ তো দেখেন, আমার দেশ তো ধরা ছোঁয়া, কারণ আমার দেশ তো এটা, আমার মনে হয় যে আমার দেশটা এটা হয়েছেই এই কাজের জন্য। যত রকমের মিথ্যাচার, এই যে ধরেন আজকে পুরো ঘটনাটার পেছনে আমার দেশ গংকে আপনি বলতে পারেন। প্রথম দেখেন কিভাবে নিউজ করাইলো, মিথ্যা নিউজ করাইলো, সেখান থেকে এই পুরো সম্পূর্ণ একটা একটা পুরো একটা তাদের এই যে মবের, আপনি এই নিউজটা থেকে বুঝতে পারেন যে এই যে পরিকল্পনাগুলো কিভাবে, কোথা থেকে পরিকল্পনাগুলো আসছে। সেটা ভিক্টিম হয়তো আজকে আমি হয়েছি, কালকে হয়তো অন্য কেউ হইতে পারে। অর্থাৎ আপনি যদি একটা কল বানান, যেই কলে আপনি আপনার মানে আপনি মানুষকে বিপদে ফেলবেন, 2 দিন পরে ওই কলে আপনিও কিন্তু পড়বেন। এটাই কিন্তু নিয়ম, বুঝছেন? জি। পুলক ঘটক, কি বলবো আপনাকে, আমি কি প্রশ্ন করব বলুন? আপনি তো শুনছিলেন। এই যে ঘটনাটা, এই ঘটনার আপনি একটা একটা করে পয়েন্ট গুলো একটু খেয়াল করে দেখেন। যা কিছু ঘটেছে তার মধ্যে ধরুন, এই প্রথমে ধরি যে এই সময়টা আওয়ামী লীগ আমল চলছে। আওয়ামী লীগের শাসনামল, ছাত্রলীগের ছেলেরা একজন শিক্ষকের নিয়োগের বা প্রমোশনের ব্যাপারে এই ভূমিকা পালন করছে। তখন তার সামাজিক রাজনৈতিক প্রতিক্রিয়া, সমালোচনাটা কিরকম হতো? যে ছাত্রলীগের ছেলেরা একজন শিক্ষকের তার প্রমোশনের ব্যাপারে এবং নিচে এইরকম একটি পরিবেশ সৃষ্টি করেছে, মিডিয়ার রোলটা। সন্ত্রাসীরা, হ্যাঁ, মানে ভাষা আপনি যা সন্ত্রাসী বলেন, জঙ্গি বলেন, মানে কি হতে পারতো আপনি একটু অনুমান করেন। আচ্ছা, দ্বিতীয়ত আমি আবার আওয়ামী লীগ আমলটাই ধরে নেই, যে এই আওয়ামী লীগ আমলে বাংলাদেশের লাল দল শিক্ষকদের ছিল না, লাল প্যানেল, নীল প্যানেল, সাদা প্যানেল। জামাতের শিক্ষক আছে না অসংখ্য, কিভাবে টিকে আছে? ধরুন কুশল জামাতে ইসলামী করে, কুশল ফ্রিডম পার্টি করে, কুশল ধরেন ওই যোগী আদিত্যনাথের পার্টি করে। হু আর ইউ টু কোশ্চেন ইট? তার প্রমোশন, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ডে সে প্রমোশন পাওয়ার যোগ্য কি যোগ্য না, এইটাতেই প্রশ্নটা আসে কিভাবে? তাহলে এই জামাতি ইসলামীর সমর্থক যে শিক্ষকরা বা যে ভিসি সাহেবকে নিয়োগ দিয়েছে জামাতি ইসলামী বা শিবিরের ছেলেরা দাবি করছে, উনি কিভাবে আছে? আওয়ামী লীগ আমলে উনি কিভাবে চাকরি করেছে? বাংলাদেশে কিভাবে ছিল? মানে যদি রাজনৈতিক ক্রাইটেরিয়া এইটার নিয়ামক হয়ে থাকে, তার রাজনৈতিক মতবিশ্বাস, তার সামাজিক ধর্মীয় চিন্তাধারা যদি তার শিক্ষকতা বা প্রমোশনের পদোন্নতির এই বা পদায়নের যোগ্যতা হয়ে থাকে, এটাই যদি নিরিখে নির্ধারণ করতে হয়, তাহলে এই ভদ্রলোক বাংলাদেশে অধ্যাপক হয়েছেন কিভাবে? যিনি ভিসি হয়েছেন, যাকে শিবিরের ছেলেরা নিয়োগ দিয়েছে বলে শিবির দাবি করছে, ওই মব দাবি করছে যে আমরা নিয়োগ করছি। এবং সিমটমের একটা বড় দিক এটাই যে দে ক্যান ক্লেম ইট, তারা দাবি করতে পারে যে আমরা আপনাকে নিয়োগ দিয়েছি। দ্যাট মিনস হু ইজ ডক্টর ইউনুস, অথবা বাংলাদেশে কোনো বৈধ রাষ্ট্র বা সরকার ব্যবস্থা আছে যারা দেশ পরিচালনা করছে, এটার প্রমাণ কি? এরাই তো চালাচ্ছে, এরা তো নিয়োগ দিয়েছে। এবং এটাকে তো বাংলাদেশের ধরুন সবচেয়ে শক্তিশালী সমালোচক মিডিয়া, তার হেডলাইনের বড় শিরোনাম তো এটা নয় যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কে নিয়োগ দিয়েছে শিবিরের এই মব। নিশ্চয়ই প্রথম আলো, ডেইলি স্টারের এইটা প্রধান শিরোনাম হয়নি, বা আমার বাকি সকল মিডিয়ার বড় খবর এর সঙ্গে এটা হয়নি যে দে ক্লেম ইট, এবং তারা সাকসেসফুলি, সফলতার সাথে এটা ওখানে তাদের সেই শক্তিটা প্রদর্শন করে এসেছে। যে প্রথম আলোর এই স্টোরিটা আমি আগে খেয়াল করিনি, ভালো আপনি দেখিয়ে ভালো করলেন, কিন্তু যে প্রথম আলো স্টোরিটাকে এভাবে এনেছে, কিন্তু জবাব কি? রাষ্ট্রের দিক থেকে জবাব কি? আমি মূল পত্রিকার শিরোনাম কি এভাবে বড় করে এসেছিল আমি জানি না। আচ্ছা, আরেকটা কথা এখানে আমি আপনাদেরকে যুক্ত করে দেই। প্রথম যে পত্রিকাটা এই ঘটনাটিকে ঘটালো, এটা তো একটি ফর্মাল বাংলাদেশে ডিক্লারেশন প্রাপ্ত মিডিয়া তালিকাভুক্ত পত্রিকা, এবং তার যথেষ্ট সার্কুলেশনও আছে, আমার দেশ। আচ্ছা, আমার দেশ যেটা ঘটিয়েছে, আমার দেশ তো একটা দুটো ঘটনা ঘটাচ্ছে না বাংলাদেশে। ধরুন এই যে ব্লগাররা দেশান্তরিত, ধরুন এই হত্যা করা হয়েছে থাবা বাবা নামে প্রথম যে যাকে কুপিয়ে মারলো
গণজাগরণ মঞ্চের শেষ দিকে এসে একজন ব্লগারকে নবীর অবমাননা বা ইসলামের অবমাননার জন্য কুপিয়ে মারলো। তার যে বক্তব্যগুলো অত্যন্ত আপত্তিকর ছিল ইসলাম সম্পর্কে, নবীর সম্পর্কে, হুবহু আমার দেশ ছাপিয়ে দিয়েছিল। ধরুন আমি এই ঘরে বসে আপত্তিকর কিছু কথা বললাম, কেউ শুনলো না, আপনি আপনার মিডিয়াকে ব্যবহার করে আমার এই কথাগুলো হুবহু একেবারে ডাইরেক্ট ছাপিয়ে দিলেন, এবং বা আমি কেউ শুনলো না, আমি একটা মাইক দিয়ে দিলাম, আপনি মাইক ধরলেন যেন সবাই শুনতে পারে, মানে অ্যাম্পলিফাই করা হলো এটাকে। পুলক ঘটক, আমি তো বরং এমনটা শুনেছি যে মানে কয়েকটা ধাপে, কয়েকটা ভাগে ভাগ হয়ে এই সরকার কাজ করছে। এর মধ্যে একটি ভাগ হচ্ছে গিয়ে পাবলিক সেন্টিমেন্ট জাজ করা, পাবলিক রিয়াকশন জাজ করা, যেই কাজটি করছে এই আমার দেশের মতো পত্রিকা। হ্যাঁ, যে ধরেন সরকারের কোনো একটা উদ্দেশ্য, তারা সেই উদ্দেশ্যটি তারা নিজেরা পরিকল্পনা করছে, ওটিকে আমার দেশ পাবলিক ডোমেইনে ছেড়ে দিচ্ছে, দেন পাবলিক রিয়াকশনটা কি হয় এইটা নিয়ে কাজ করছে। আর মব হচ্ছে কি বাস্তবায়নে আছে, এই প্রক্রিয়ায় তারা অ্যাজ এ টিম 4-5টা ভাগে ভাগ হয়ে কাজ। পুরো বাংলাদেশ আজকে মবের তাণ্ডবে একটা বিভীষিকাময় হয়ে উঠেছে, পুরো কাজটি তারা যৌথভাবে নানান অ্যাঙ্গেল দিয়ে করছে, আমি এমন অভিযোগ পেয়েছি। আমার দেশের দিক থেকে তারা পাবলিক সেন্টিমেন্ট জাজ করছে এটা আমার মনে হয় না, তারা মোল্ড করছে পাবলিক সেন্টিমেন্টকে, মৌলকরণের যে কাজটা এটা করছে। যেমন ধরুন ওই যে বললাম যে জঙ্গিরা বা একটা ছোট একটা ব্লগে বা ফেসবুকের একটি লেখাকে অপরাধ হিসেবে ধরলো, আমার দেশে পাবলিশ করা এই অপরাধটাকে, যে লক্ষ লক্ষ পাঠকের কাছে আমার দেশ অশ্লীল কথাটা একবারে ডিরেক্ট কোট এই লেখাটা ছাপিয়ে দিয়েছে। আমার তো মনে আছে যুদ্ধ অপরাধীদের বিচারের সময়ও যে আমার দেশ পত্রিকাটি কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেনি। যাই হোক, আমি 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 একটু জানতে চাই আপনাদের, যে দেখুন এই যে উচ্চ শিক্ষিত একটা মানুষ, আমার দেশের সম্পাদক, আমার জানা মতে সে উচ্চ শিক্ষিত একজন বিদেশে পড়াশোনা মানুষ, সে কি করে এরকম মানসিকতা ধারণ করতে পারে? আমি এইটাই ভেবে পাই। শিক্ষিত মানুষরা এইসব করে, এগুলো অশিক্ষিত মানুষরা করে না। আপনি মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধগুলো বড় বড় শক্তির মানুষরা করে। মানবতার একটি জনগোষ্ঠীকে তার জাতিগত পরিচয়ের কারণে, তার মতাদর্শগত কারণে বা একটি গ্রুপ হিসেবে টার্গেট করে এলিমিনেট করার চেষ্টা, ডাইরেক্টলি ইন্টারন্যাশনাল আইনে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, অনেকগুলো ধারার মধ্যে একটি বড় ধারা, এবং একাধিক বাংলাদেশে যুদ্ধাপরাধ এবং ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি মানে অপরাধে অভিযুক্ত তৎকালীন দৈনিক সংগ্রাম আদালতে এসেছে এটা। আবার ধরুন ওইটা কি ছিল, আরে ওই পত্রিকার নাম কি সদের জন্য নাম ছিল, ওই প্রতিষ্ঠানটা ছিল আপনার কম্বোডিয়াতে, এই ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটির দায়ে একজন এডিটরের বিচার হয়েছে, মৃত্যুদণ্ড হয়েছে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ। একটি জনগোষ্ঠীকে, বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে যেভাবে মুক্তিযুদ্ধের সময় টার্গেট করে এলিমিনেট করার চেষ্টা করা হয়েছিল, এই কাজগুলো তো তাই অংশ, এবং এলিমিনেট করতে চাচ্ছে, নিশ্চিহ্ন করতে চাচ্ছে। তো এটা তো তাই, অনেকগুলো পার্ট আছে, একটা না। এই মিডিয়া, এই কিছু কিছু মিডিয়া বাংলাদেশে, আপনি ইনকলাবের কথা কেন বলছেন? শুধু বাংলাদেশে এখন ম্যাক্সিমাম মিডিয়া ইনকলাব, ওইটা ওই সময় পর্যন্ত সমালোচনা করা গেছে। আপনার বাংলাদেশে রাজাকার শব্দ উচ্চারণ করলে ভয় পেতে হয়, এটা তো আগের সিমটম না, এখনকার নতুন সিমটম হচ্ছে আপনি রাজাকার সিমটম উচ্চারণ করলে ভয় পাবেন। আগে রাজাকার উচ্চারণ করলে তারা ভয় পেত, তারা এখন হচ্ছে রাজাকার আপনি উচ্চারণ করবেন মানে আপনি ভয় পাবেন। এটা বদলে গেছে না? এই দৃশ্যপট তো নেই, সকল মিডিয়া দখল হয়ে গেছে। আপনার যে লোকগুলো মিডিয়াতে, এই ধরুন যুগান্তরের কথা বলি বা বড় বড় পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টারটা তাদের মালিকানা ঠিক আছে, এই যে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো যারা তৈরি করেছে, যে এডিটরদের হাত দিয়ে হয়েছে, যে সাংবাদিকদের হাত দিয়ে হয়েছে, তারা কি একজনও চেয়ারে আছে? একদিনের ইতে জাস্ট 5 আগস্ট পরদিন এদের সবাইকে জীবন নিয়ে পালাতে হয়েছে। এবং মালিকানার জায়গায়, এখানে দুর্বলতার জায়গায় যদি মিডিয়া আলোচনা করি, শুধু মিডিয়া আমাদের খুব বড় আলোচনার একটা বিষয়, যে কিভাবে ঘটনাটা ঘটলো। আপনি শুরুতে একটু বলছিলেন না যে হিন্দু সাংবাদিকরা সব বিতাড়িত হয়েছে? বিতাড়িত একটি জনগোষ্ঠী, একটি সাম্প্রদায়িক ভাবে টার্গেটেড হয়েছে, তার একটা অন্যতম প্রমাণ যে বাংলাদেশের মিডিয়ায়
যে কয়েকজন হিন্দু সম্প্রদায়ভুক্ত সাংবাদিক নেতৃস্থানীয় অবস্থানে ছিল তাদের একজন একদিনে এডিটর ছিলেন ভোরের কাগজের শ্যামল দত্ত, জেলে আছেন। আপনার প্রণব সাহা ডিবিসির এডিটর ছিলেন, ওই দিন জীবন নিয়ে পালিয়েছেন। কমলেশ আমাদের ছিল আলো কি এটা সময়ের আলোর এডিটর, কমলেশকে জীবন নিয়ে পালাতে হয়েছে। অরুণ দে ছিল জায়েজাদিনের এক্সিকিউটিভ এডিটর, অরুণ দেকে মার্ডার কেসের আসামি নিয়ে পালিয়ে জায়েজাদিনের মালিকানা দখল হয়ে গেছে এখন। এতে আমি একটা একটা করে নাম বলি। আশিস সৈকত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে ছিলেন নির্বাহী দায়িত্বে একজন, আশিস সৈকত বিতাড়িত হয়েছেন। রাহুল রাহা নিউজ 24 এর এক্সিকিউটিভ লেভেল, মানে যারা এক্সিকিউটিভ লেভেলে যারা দায়িত্ব ছিল, নট এ সিঙ্গেল পারসন। বাংলাদেশে কোন পরিবর্তন হলো যে একটা কমিউনিটির সকল মানুষ একটা পেশার টার্গেটেড হয়ে নিশ্চিহ্ন হয়ে গেল। তারা হয় জীবনের ভয়ে, কেউ দেশ, এই যে ঢাকা ট্রিবিউনের প্রবীর সরকার নামে একটা ছেলে ঢাকা ট্রিবিউনের নিউজ এডিটর ছিল, দেশ থেকে পালিয়ে বাইরে আছে। আপনার কি নাম, ওর নাম আমাদের দীপক আচার্য, ডিফেন্স নিউজ নামে একটি পত্রিকার এডিটর ছিল, ও দেশ ছেড়ে পালিয়ে বেঁচে আছে। মানে হোয়াট ইজ ইট? আপনি তো পুরো কমিউনিটিকে টার্গেট করেছেন। এটা কিভাবে সম্ভব হলো? একটা কথা সত্য যে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকরা ওভারঅল সবাই টার্গেটেড হয়েছে। তার মানে মুক্তিযুদ্ধের সময় যেভাবে হিন্দুরা টার্গেট হয়েছে, ঠিক একইভাবে একটা কমিউনিটির সবাই কিভাবে টার্গেট হয়। তাদেরকে জীবন নিয়ে পালাতে হচ্ছে, নইলে জেলে থাকতে হচ্ছে, এবং প্রত্যেকের নামে মার্ডার কেস। আপনি যদি মামলা দেন, কোন একজন সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা এনে মামলা দেন, সে মামলায় সে সর্বোচ্চ সাজা পাবে 7 বছর। আপনি যে মামলা দিচ্ছেন তাকে, তার সামনে আপনি মৃত্যুদণ্ড ঝুলিয়ে দিয়েছেন। সে 302 ধারায় অভিযুক্ত হলে তার ফাঁসির রায় হবে, সেই মামলায় আপনি তাকে ঢুকিয়েছেন। তারপর বলতেছেন তোমাকে এই মত প্রকাশের স্বাধীনতা দিলাম। তারপর আপনি বলছেন আপনাকে সাংবাদিকতার স্বাধীনতা দিলাম। শত শত সাংবাদিকের বিরুদ্ধে মার্ডার কেস দিয়েছে। এরপরে মানে মত প্রকাশের স্বাধীনতা, এর পরের গল্পটা আপনি কিভাবে করবেন? এই অ্যাক্রিডিটেশন বাতিল, মানে মিডিয়া নিয়ে যদি আলোচনা করতে চান, ওটা নিয়ে আমাদের পরিপূর্ণভাবে শুধু মিডিয়া নয়, সামগ্রিক চিত্রটি যদি আমি একটু সুমির খানের কাছে যাই, যে মাত্র কদিন আগে সরকারের পৃষ্ঠপোষকতায় একজন হিন্দু পরিচালক, আমি শব্দটি আবারও বললাম কোট আনকোট, একজন হিন্দু পরিচালক একটি প্রামাণ্য চিত্র নির্মাণ করেছেন। সেইখানে দেখানো হয়েছে, দাবি করা হয়েছে যে হিন্দুদের উপর যে সহিংসতা চলছে তা মূলত ভারতীয় মিডিয়ার সৃষ্টি। যেমনটি বলা হয়েছিল যে রাজাকার কিংবা জামাতি ইসলামী যে গণহত্যা চালিয়েছে মিডিয়ার সৃষ্টি, নিজামী বলেছিল না, ঠিক এরকম এই প্রামাণ্য চিত্রে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং হিন্দু পরিচালকের নির্মিত ওই প্রামাণ্য চিত্রে বলা হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন, এটি ভারতীয় গণমাধ্যমের প্রোপাগান্ডা, তাদের সৃষ্টি। সুমি খান। ধন্যবাদ সুলতানা রহমান। আমি সহমর্মিতা এবং সমবেদনা জানাতে চাই। তার সাথে সাথে আপনার এই সংগ্রামে, কুশলদা, আপনার এই সংগ্রাম, লড়াই এবং আত্মসম্মান নিয়ে আপনার এখনো যে আপনি যে কথাগুলো বলছেন, এজন্য আমি মনে করি আপনার সাথে আমাদের থাকা উচিত। আমরা আছি। আমি এখানে আপনার একটা হচ্ছে গিয়ে সুলতানা রহমানকে 14 নভেম্বর 2021 প্রথম আলোর হেডলাইন্সটা বলি। 50 বছরে দেশে 75 লাখ হিন্দু কমেছে। 2021 সালে আদমশুমারি, 50 বছরের আদমশুমারির একটা জরিপ নিয়ে আমাদের শিশির মোড়ল একটা প্রতিবেদন তৈরি করেছিলেন। তো 50 বছরে 21 সাল পর্যন্ত যখন 75 লাখ হিন্দু কমে 8% এসেছিল, আজকে এই 1 বছর হিসাব করলে 2024 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনি হিসাব করলে, যদি কেউ গুনে, আদমশুমারি হবার তো সুযোগ নেই, তবে কেউ যদি উদ্যোগ নেয়, আমি হতাশার সঙ্গে জানাই যে কোন সংগঠন, সংখ্যালঘুদের নাম দিয়ে যে সংগঠনগুলো আছে, আমার গত 32 বছরের সাংবাদিকতার, 33 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতায় বলি, কোন সংগঠন দায়বদ্ধতা নিয়ে, দায়িত্বশীল ভূমিকা নিয়ে তাদের দায়িত্ব পালন করেননি। আজকে যেমন একজন হিন্দু পরিচালক
তিনি তার দায়বদ্ধতার জায়গাতে কতটা অমানবিকতা থাকলে, কতটা, এটা একটা ক্রাইম কিন্তু, এই যে মিথ্যাচার, এই যে উনি একটা সিনেমা বা ডকুমেন্টারি করে সে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া না মালয়েশিয়া কার প্রোপাগান্ডা আপনি হিসাব করছেন, আপনার চোখ আপনাকে কি বাঁচতে দেবে? বাঁচতে দেয় না তো। অন্ধ হলে প্রলয় বন্ধ থাকে না। আপনার চিন্ময় প্রভুর কাছে তো ফরহাদ মাজা গিয়ে দেখা করেছিল, জামাতের শফিকুর দেখা করেছিল, জেমসেন হলে চট্টগ্রামে, জেমসেন হলে দুর্গাপূজায় গিয়ে শিবিরের ছেলেরা মন্ত্র পড়েছে, গান করেছে, পাঞ্জেরি গান করেছে, বাঁচিয়েছে? একটা মন্দিরও তো বাঁচতে দিচ্ছে না। এই চট্টেশ্বরী কালী মন্দির কি ঐতিহাসিক একটা মন্দির, রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, কিচ্ছু থাকতে দেবে না। তাহলে আমি যদি আজকে বলি ইন্দোনেশিয়া ইসলামী দেশ, আমি বালিতে যখন আমরা একটা সম্মেলনে আমন্ত্রিত হয়েছিলাম সারা বিশ্বের 99 জন সাংবাদিক 2006 সালে, তখনকার ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকেছিলেন, আমন্ত্রিত জানিয়েছিলেন একটা ইস্যুতে, কারণ সারা বিশ্বের 5 জন সাংবাদিক হত্যা করা হয়েছিল, হযরত মুহাম্মদের কার্টুন করা হয়েছিল। তাই তিনি এইভাবে আমাদের কাছে ক্ষমা চেয়ে বলেছিলেন, আমি একজন মুসলিম, আমি ধর্মে বিশ্বাস করি, আমি নামাজ পড়ি, ধর্ম পালন করি, কিন্তু তাই বলে আমার নবীজের অবমাননা হলে আমার কষ্ট লাগে, কিন্তু তাই বলে সাংবাদিকদেরকে হত্যা করা হবে, এটা কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। তাই আপনাদেরকে আমি ডেকেছি, এবং তখন আমি বালিতে দেখেছি, এখনো পর্যন্ত আপনি দেখেন ইন্দোনেশিয়ার বালিতে মহাভারতের প্রতিটা চরিত্র, অর্জুনের মূর্তি থেকে শুরু করে প্রতিটা চরিত্র, আমি তখন একটা লেখা লিখেছিলাম, তখন আমি বিডি নিউজ সাথে ছিলাম, আপনার 71 নামে একটা ম্যাগাজিন ছিল বিডি নিউজের, আমি একটা প্রতিবেদন তথ্য ছবি সহ দেখেছিলাম, এবং আমার বক্তব্যটা ছিল যে ইন্দোনেশিয়া ইসলামিক কান্ট্রি হয়ে তাদের বিমানের নাম গরুড়ো, তাদের টাকা হচ্ছে রুপি, তারা এইভাবে অভিবাদন যখন জানায়, 2000 বছরের প্রাচীন মন্দিরে আমাদেরকে যখন ডিনারে উনি নিয়ে যান প্রধানমন্ত্রী, পুরা পথটা মশাল জ্বালানো অন্ধকার, এবং ওখানে গিয়ে উনি নমস্কার যখন বলেন, ওনার তো মুসলমানিত্ব হারায় না, ওনার তো কোরআন হাদিস কোনো অবমাননা হয় না, ওনার তো ইসলামিক রাষ্ট্রের অবমাননা হয় না। উনি যখন বালিতে বোমা হামলায় 300 পর্যটক নিহত হবার 300 জনের তালিকা কালো পাথরে ব্ল্যাক স্টোনে তালিকা লিখে সেই বোমা হামলার মূল আসামি সমুদ্রকে যখন ফাঁসিতে ঝুলান, তখন তো ওনার ধর্ম অবমাননা হয় না। আমাদের দেশে সুরক্ষা দূরে থাক, মন্দির, 1000 বছরের মন্দিরের সুরক্ষা দূরে থাক, ঘরে ঘরে ঢুকে মন্দিরের ভিতরে গিয়ে প্রত্যেকটা মূর্তি ভাঙতে হবে, তাহলেই নাকি ধর্ম হবে? কি করে একজন শিক্ষককে তার দায়িত্ব পালন করতে দেবে না? একটা দেশে একজন চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজে, তারপরে আপনার বঙ্গবন্ধু হাসপাতালে যত হিন্দু চিকিৎসক আছে সবাইকে চাকরিচ্যুত করে ফেললো। ভাইরে, আপনার জীবনে বাঁচতে হলে তো চিকিৎসকের দরকার আছে, তারা তাদের যোগ্যতায় তারা চাকরি পেয়েছেন, তারা তো কোনো রাজনৈতিক পরিচয় চাকরি পায়নি। অথচ আপনারা কি করছেন? হিন্দু হিন্দু হিন্দু, অথবা অমুসলিম, অথবা মুক্তিযোদ্ধা, অথবা আওয়ামী লীগের, এই যে একটা ফ্যাসিস্টের এসে দাবি করে, এই যে আপনি ইনকিলাব, আমার দেশ, প্রত্যেকটা পয়েন্ট যদি আমি একটু একটু করে ধরি, এখানে আমি যেহেতু ইন্দোনেশিয়ার কথাটা বলেছিলাম, আমি ছোট্ট এক লাইনে বলি যে আপনার Government Regulation number 56 of 2022 provides a framework for defining, recording and regulating traditional knowledge, ensuring communal ownership and authenticity, restoration efforts. ওরা ইন্দোনেশিয়ার সরকার বাধ্যতামূলক করে দিয়েছে, কোনো ব্লাসফেমি, এবং ইউনেস্কো পুরস্কার দিয়েছে ওদেরকে, ইন্দোনেশিয়াকে বলেছে যে তারা যে রেস্টোর ইম্পর্টেন্ট হিন্দু টেম্পল কমপ্লেক্সেস সাচ এস প্রাম্বনান, সবচেয়ে আদি সবচেয়ে পুরনো টেম্পল, সেটা সুরক্ষা করেছে বলে ইউনেস্কো ইন্দোনেশিয়াকে পুরস্কৃত করেছে। তাহলে ওদের ইসলাম যাচ্ছে না, ওদের ধর্ম যাচ্ছে না কেন? সাম্প্রদায়িক সুরক্ষায় ধর্ম। এই দেশে 30 লক্ষ মানুষ যখন রক্ত দিয়েছে, এই দেশে ব্রিটিশ বিরোধী বিপ্লবীরা, মাসরাদ্দা সূর্য সেন কি মুসলমান ছিলেন? 4 দিন যে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীন করেছিল, বীরকন্যা প্রীতলতা কি মুসলমান ছিলেন? বীরকন্যা প্রীতলতা ছিলেন। মাসরাদ্দা সূর্য সেন ছিলেন।
এখানে আমাদেরকে বুঝতে হবে কল্পনা দত্ত কি ছিলেন, নেলি সেনগুপ্তা খ্রিস্টান ছিলেন, তিনি তার জায়গা থেকে, হ্যাঁ, জেমস সেনের স্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন একজন ব্রিটিশ হয়েও। তাহলে আমরা যখন আমাদের দেশটা সুরক্ষায়, স্বাধীনতা রক্ষার জন্য যারা অবদান রেখেছেন তাদেরকে ধর্ম বর্ণ নির্বিশেষে সম্মান দেওয়া, হেরিটেজ গুলো রক্ষা করা, বাড়িঘরগুলো রক্ষা করা, সেই জায়গায় দায়িত্বশীলতা পালন না করে সরকার যখন বলে, বিবিসি প্রতিবেদন দিয়েছে যে আপনার কি করে মার্কিন সরকারের তদন্তে এসেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা। আর কি বললেন আমাদের প্রেস সেক্রেটারি এবং আমাদের সরকার, কি বললেন যে না, এখানে সংখ্যালঘু নির্যাতনের এসব কিছুই সাজানো। আচ্ছা, গত 4 জুলাই শুক্রবার, আজকে হচ্ছে 6 জুলাই, পরশুদিন রংপুরে জামাতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া পারওয়ার তিনি বক্তব্য রেখেছেন। আপনি এখনো ইউটিউবে ভিডিওতে পাবেন, আমি চ্যানেলে নিউজ ওনার বক্তব্যটা শুনলাম। তিনি বলেছেন, একটু আপনারা মনোযোগ দিয়ে ওনার বক্তব্যটা শুনবেন। তিনি বলছেন, এই জুলাই আগস্টে যাদের হত্যা করা হয়েছে তাদেরকে আমরা হাতিয়ার হিসাবে ব্যবহার করে আল্লাহর কাছে দিয়েছি। অসাধারণ, যা বরাবর জামাত করে থাকে। যারা জামাতের পিছনে আজকে ঝান্ডা ধরছেন, যারা জামাতের কথায় খুন করছেন, সেই চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র সাদাত থেকে শুরু করে, তবারক থেকে শুরু করে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক একটা হত্যাকাণ্ড, রেজাউল স্যার ইংরেজির অধ্যাপক, তাকে যেদিন হত্যা করে আমি তার সেই রক্তাক্ত দেহ আমি দেখেছি। আমি হঠাৎ করে, আমি তখন রাজশাহীতে ছিলাম, শুনলাম তিনি বাস স্ট্যান্ডে যাবার সময়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অতি সাধারণ জীবনযাপন তার। তিনি একজন সাংস্কৃতিক একজন, মানে তিনি গান শেখাতেন, হচ্ছে গিয়ে বাগমারাতে তার একটা গানের স্কুল ছিল এবং তারই ছাত্র, এটা প্রমাণিত হয়েছে, তার কন্যা আদালতে প্রমাণ করেছে সেই অপরাধ, 4 জনের মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। হ্যাঁ, সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, হ্যাঁ, শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয় একের পর এক অধ্যাপকদের হত্যা করা হয়েছে, একের পর এক, একের পর এক। ছাত্রদেরকে হত্যা করে ম্যান হলে, আমরা তখন 21 টেলিভিশনে ম্যান হলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, চেপে চেপে হত্যা করে। এই যে জামাত শিবির ধর্মের কথা বলে, এই যে জামাত শিবির, এই যে আজকে আবু সাইদকে কে মেরেছে? শিবিরের ছেলেরাই বলেছে তারা কি করে হচ্ছে গিয়ে মেরেছে, তারা কি করে, তারা প্রকাশ্যে বলেছে আমরাই জুলাই বিপ্লব এনেছি। তারা কি বলতে, এই যে হান্নান মাসুদকে নিয়ে বলছে তার কি ছিল, হ্যাঁ, তার কি সম্পদ ছিল? আজকে তার দামি পাঞ্জাবি পরতে হয়, দামি কাপড় চোপড় পরে চলতে হয়, সে মব লিঞ্চিং করতে গেল আপনার ধানমন্ডিতে। ধানমন্ডিতে যখন মব লিঞ্চিং করে একটি প্রকাশনা সংস্থা, কেন? তারা হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষণা করেছে। সম্ভবত মুনতাসির মামুন তখন ওখানে ছিলেন, যতটুকু আমাদের তথ্য পাচ্ছিলাম, এবং মুনতাসির মামুনের নামটা না বলে, যেহেতু তার বাড়ি ওই ভবনে, হ্যাঁ, এবং তার শ্বশুর বাড়ির সেই প্রকাশনা সংস্থা, এবং তার প্রভাব খাটানোর কারণে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করার কারণে ধানমন্ডি থানার ওসি তাদেরকে ফিরিয়েছে, এবং হান্নান মাসুদ গিয়ে শিবিরের সেই ছেলেগুলোকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসলো বীর দর্পে। এই যে বীর দর্পে তারা স্লোগান দিয়ে অধ্যাপক কুশলের উপরে হামলা করা এবং সেটা প্রচার করা, এই যে আমার দেশ, এই যে হচ্ছে গিয়ে মৌলানা মান্নানদের খুনি, মৌলানা মান্নান যে 71-এ বুদ্ধিজীবী হত্যা করেছে, অধ্যাপক আব্দুল আলিমকে যে ডেকে নিয়ে গেছিল, শহীদুল্লাহ কায়সারকে যে নিজে ধরে নিয়ে গেছিল, তারা এই আদালতে প্রমাণিত আপনার এই মান্নানের অপরাধ। এবং তিনি ইনকিলাব পত্রিকাটা কার টাকায় করেছে? মাদ্রাসা শিক্ষকদের টাকায়। তাহলে আজকে যে মাদ্রাসা শিক্ষকরা মনে করছেন যে তাকে হচ্ছে গিয়ে তাকে হুজুর মানবে, মৌলানা মান্নানকে, ইনকিলাবকে তাদের আদর্শের পত্রিকা মানবে, আরে ভাই, আপনাদের ঘামে, শ্রমে, রক্তের টাকা লুটে এই পত্রিকা হয়েছে। হ্যাঁ, আমার দেশ পত্রিকা। যখন হচ্ছে কি হুমায়ুন আজাদ স্যারকে হত্যা করা হয়েছে এইভাবে আক্রমণ করে, জঙ্গি হামলা করে, স্যার তো মারা গেছেন পরে জার্মানিতে, স্যারের উপর যখন হামলা হলো তখনও তারা সাজানো কথা বললো। রাজীবকে, যার নাম পুলক ঘটক, মনে করতে পারছিলেন না, রাজীবের যে কথাটা এখানে একটুখানি বলে নেই, যে তিনি পুলকদা বলছেন যে
তুলে ধরেছে হুবহু। হুবহু তুলে ধরেনি আমার দেশ, তাদের মতো করে সাজানো সংবাদ তারা পরিবেশন করেছে। এবং আমার দেশ ওখানে হেডলাইন দিয়েছে রাজীবের নাকি প্রেমিকা, রাজীবের প্রেমিকার প্রেমিক তাকে হত্যা করেছে। আদালতে প্রমাণ হয়েছে রাজীব একজন মেধাবী প্রকৌশলী ছিল, মেধাবী আর্কিটেক্ট ছিল। স্মৃতিসৌধে সাভার বলছি, আপনার উত্তরার কোথাও একটা স্মৃতিসৌধে এই মুহূর্তে মনে আসছে না, সে নকশা করেছিল এবং জাতীয়ভাবে প্রতিযোগিতায় প্রথম হয়েছিল ওর নকশা। এত মেধাবী একটা ছেলেকে রাতের পর রাত অনুসরণ করে কখন আসবে কি আসবে, ওর ঘরের সামনে ক্রিকেট খেলছিল খুনিরা রাতেও যখন আসছে, তারপর গিয়ে ওকে চাপাতে দিয়ে কুপিয়ে হত্যা করেছে। এবং গণজাগরণ মঞ্চে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হয়েছিল রাজীবের জানাজা, এবং সজীব ওয়াজেদ জয়ও সেই জানাজায় অংশ নিয়েছিল। আমরা প্রত্যক্ষ করেছি সেটা, আমরা সেই নিউজ আমরা প্রচার করেছিলাম। হ্যাঁ, আমরা টিভি সাংবাদিক হিসেবে সেই জায়গা থেকে এই প্রজন্মকে, এই যে লক্ষ লক্ষ মানুষকে কি করে আমি মুসলিম, আমার ধর্ম ইসলাম, আমি ইসলামের দিকে যাব, ৭১-এর ঘাতক যাদের অপরাধ বারবার আদালতে প্রমাণিত হয়েছে এবং আদালতে তাদের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, হ্যাঁ, মানবতার বিরুদ্ধে অপরাধ, অগ্নিসংযোগ, ধর্ষণ, গণহত্যা, এথনিক ক্লিনজিং, সেটা যখন প্রমাণিত হয়েছে, সেই ষড়যন্ত্র বারবার আপনার এই শোতে আমি সুলতানা বলেছি যে সংঘবদ্ধ ষড়যন্ত্র, এই পাকিস্তান এখন সক্রিয় ভূমিকায় আছে। পাকিস্তানের মতো মুসলিম হত্যা পৃথিবীর আর কোনো দেশ করেনি। পাকিস্তানের বালুচ নেত্রী নাইমা এটা বলছেন, বারবার বলছেন তালিকা দিয়ে। তাহলে সেই পাকিস্তানের কথা মতো যখন আপনারা মুসলিমরা আপনারা এদিকে হিন্দু নিধন করবেন, এদিকে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ নিধন করতে 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 সেই যে হচ্ছে গিয়ে আপনার আইয়ুব ইয়াহিয়া ছিল যে আমরা শুধু মাটিটা চাই, ভাবছেন কি এই মাটিটা তুলে দিবেন পাকিস্তানের হাতে? পাকিস্তান নিজেই একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, ওদের অর্থনীতি কোথায়, ওদের চালের দাম কত, ওদের ডালের দাম কত জানেন আপনারা? এই যে পাকিস্তানের ঝান্ডা উড়াতে চাইছেন, পাকিস্তানের পতাকা উড়াতে চাইছেন, সেই দেশটার আজকে তো এখনো আপনি বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তাও কিছুটা হলেও সম্মান আছে। বাংলাদেশের জাতীয় পতাকা, বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মদানের কারণে, সারা জীবন দান, তার দূরদর্শিতার কারণে সেই জাতির পিতাকে আপনারা ধ্বংস করেন। আপনারা কি প্রচার করেছেন? জাতির পিতা কি আপনারা বলছেন যে আমাদের এক একজন নবীর নাম করে এক একবার এক একজনের নাম বলেন। যখন পাকিস্তানের জাতির পিতা জিন্না বলে তখন আপনাদের খুবই ভালো লাগে। জিন্না তো মুসলমানই না, তিনি ধর্মই পালন করতেন না, তিনি নাস্তিক ছিলেন, নারী আর মদ নিয়ে বসে থাকতেন। তাকে যখন পাকিস্তান জাতির পিতা বলে আপনারা তো কলার উচান, হ্যাঁ, আপনারা তো ধর্মের কথা বড় করে বলেন। আমি শুধু সুলতানা এই কয়েকটা উদাহরণ এই জন্য তুলে ধরতে চাচ্ছিলাম যে এই যে হিন্দু নিধন, কত লাখ, ৫০ লাখের জায়গায় আমার ধারণা হিন্দু নিধন এবং হিন্দু উচ্ছেদ, আজকে আমাদের গণমাধ্যমের ভূমিকাটা কোথায়? সেই গণমাধ্যম পুলকদা বলছেন প্রথম আলো আর হচ্ছে গিয়ে ডেইলি স্টার তাদের মালিকানায় আছে, আছে তো তাদের শিশির মোড়ল কি এখনো প্রথম আলোতে আছে পুলক ঘটক? আমি জানি না আছে কিনা, তবে তাদের গেটের সামনে যে গরু জবাই করে আপনার সুলতানা এটা একটু করা উচিত, গরু জবাই করা হয়েছে তাদের গেটের সামনে এবং তাদের মাথার দাম ঘোষণা করা হয়েছে মাহফুজ, এই যে হচ্ছে গিয়ে মাহফুজ ভাই আর হচ্ছে গিয়ে মতি ভাইয়ের নামে। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং তারা যদি মনে করে তারা নিরাপদ জঙ্গি এনে, সেই মতিউর রহমান জাতীয় মসজিদে গিয়ে, হ্যাঁ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গিয়ে পা ধরে মাফ চেয়েছিলেন। কেন কি? একটা পুরনো কথা, পুরনো আপনার একটা কার্টুন, তাদের একটা কার্টুন ম্যাগাজিনে ছাপা হওয়ার অপরাধে কেন তিনি মেরুদণ্ড খাড়া করে, মেরুদণ্ড সোজা করে তিনি ব্যাকবোন নিয়ে তিনি কেন বলতে পারলেন না যে না এখানে কোনো ধর্মের অবমাননা করা হয়নি? কেন তাকে পায়ে ধরে ব্যারিস্টার মাইনুল ইসলামকে কেন সেই জায়গায় হচ্ছে গিয়ে মধ্যস্থতা করতে হয়েছিল 1/11 সময় একজন উপদেষ্টা হিসেবে? কেন তিনি দাঁড়িয়ে থেকে বললেন না? কই, তিনি তো দাড়ি টুপি পরেননি, তাই না? এই জিনিসগুলো আমাদেরকে গণমাধ্যমের জায়গা দিয়ে ক্লিয়ার করতে হবে। এখন তো দেখলাম পত্রিকায় মাহফুজ আনাম কলাম লিখেছেন, ডক্টর ইউনুস যখন বললেন তিনি পদত্যাগ করবেন চলে যাবেন, তিনি লিখেছেন ডক্টর ইউনুস প্লিজ ডোন্ট গো। তারা এনেছেন যে তারা তো লাল বদরের ভূমিকা পালন করে তাকে ক্ষমতায় এনেছেন। আজকে তো তাদেরকে সেনাবাহিনীর সব একের পর এক কামান ট্যাঙ্ক দিয়ে যে দেশে গণমাধ্যম সেনাবাহিনীর ট্যাঙ্ক দিয়ে
সুরক্ষা দিতে হয়, সেই গণমাধ্যমের স্বাধীনতা যে সম্পাদকরা দাবি করে, আমি মনে করি তাদেরকেও বিচারের আওতায় আনা উচিত। আন্তর্জাতিক গণমাধ্যমের সেই হচ্ছে গিয়ে সমীক্ষা বা তাদের যে যারা ন্যায্য বিচারের জায়গায় আছে ওই হিসেবে। কি বলেন বিচারের আওতায় আনা হবে? ডক্টর কুশল, আমি দেখলাম আজকে পত্রিকায় ছাপা হয়েছে যে যে আপনাকে যারা মব করেছিল সেই জামাতের কর্মীদেরকে, আপনার ভাষায় সেই শিক্ষার্থীদেরকে তো আপনার ভিসি ক্ষমা করে দিয়েছেন। আমি কি বলবো, আমিও দেখলাম কিছুক্ষণ আগে নিউজটি, কিন্তু আমি মনে করি যে এই যে ধরেন তাদের ক্ষমা করে দিয়েছে, এই পুরো বিষয়টা এই যেমন আমাকেও জানাতে পারতো বিষয়গুলো, এখানে আমার সাথেও যেমন তাদের কাছে ওরা মাপ চাইছে, ঠিক আছে, সেখানে আমিও বিষয়টা জানলে, যেমন আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। তো আমি যেটা বললাম যে আসলে প্রশাসন আমার সাথে যোগাযোগ করে নাই, আমি জানি না কি কি কারণবশত এটা ঠিক হয়নি। তা আমি একটু আমি এই যে সুমি আপাকে তো আমি আসলে জানতাম না, সুমি আপার এই কথা এখন শুনলাম। আমি সুমি আপাকে কয়েকটা বিষয়, যেমন সুমি আপাকে যখন বলছিল, যেমন ইন্দোনেশিয়ায় যে টাকার মধ্যে কিন্তু গণেশের ছবি আছে, আপনি বিমানবন্দরে গরুড়া এয়ারওয়েজ এবং ইন্দোনেশিয়ার কিন্তু জাতীয় গ্রন্থ রামায়ণ, জাতীয় বীর রাম লক্ষণ, জাতীয় বীর রাম, নায়ক নায়িকা রাম আর সীতা, এবং সেখানে যে কোনো জ্ঞানী ব্যক্তির উপাধি কিন্তু সরস্বতী, এবং ইন্দোনেশিয়ায় যে এবং সেখানে যে জাভাদ্বীপ, সেখানে যে আপনার প্রাম্বানান মন্দির, সেই প্রাম্বানান মন্দিরই একমাত্র মন্দির যেখানে আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসাথে মন্দির রয়েছে বড়বুদুরে। আচ্ছা, আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখুন এই বাংলাদেশে আমাদের শাস্ত্র অনুসারে আপনি জানেন যে দেবীর 51টা পীঠ, এবং প্রত্যেকটা হিন্দুর স্বপ্ন থাকে মানে যেমন একজন মুসলিমের স্বপ্ন থাকে যে হজ করা, হিন্দুরও কিন্তু অনেক হিন্দু যারা ধার্মিক হিন্দু তাদের যে আমি দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন করব, আমি 4 ধাম দর্শন করব, আর 51 পীঠ দর্শন করব দেবী। এই 51 পীঠের মধ্যে বাংলাদেশে আছে 7টি পীঠ। আপনি দেখুন, আপনি এই 7টি পীঠের একটা পীঠেও সে পুরাতন বিগ্রহ পাবেন না। তাহলে এই যে পুরাতন বিগ্রহগুলো ভাঙচুর করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, আপনি সেটা যশোরেশ্বরীতে যান, সেই পুরাতন বিগ্রহ নাই। আপনি চট্টগ্রামের দেবী ভবানীতে যান, শেরপুরের দেবী বগুড়ার শেরপুরের দেবী ভবানীর ওখানে যান, সুগন্ধা তারা বরিশালে যান, আপনি মহালক্ষ্মী কৃপাপীঠ সিলেটে যান, যেখানেই যান তাহলে, এবং আপনি দেখেন আমাদের যে প্রত্যেকটা বৃহত্তর শহরগুলো কিন্তু একটা ওই এলাকায় একটা দেবীকে কেন্দ্র করে, নগরায়ণগুলো কিন্তু নদী, এবং ওই নদী কেন্দ্রিক ওই সভ্যতার কিন্তু তখন অধীশ্বরী দেবী একজন দেবী। আপনি দেখেন এই চট্টগ্রাম চট্টেশ্বরী, এরপরে নোয়াখালী, সেখানে দেবী বারাহী। আপনি নোয়াখালীর হিস্ট্রি পড়তে গেলে দেখবেন যে দেবী বারাহীর আশীর্বাদে সমুদ্র থেকে ভূমিয়া করে সেখানে সুরবংশীয় রাজারা শাসন শুরু করে। এরপরে পরের ইয়াতে যান আপনি দেবী ত্রিপুরা সুন্দরী, তারপরে ঢাকায় ঢাকেশ্বরী। আপনি যদি এই যে দেখুন পর পর প্রত্যেকটা জনপদে, হ্যাঁ, আপনি প্রত্যেকটা দেবীকে কেন্দ্র করে নদীকে কেন্দ্র করে, এবং ওইগুলোর একটা অধীশ্বরী দেবী কিন্তু একটা দেবী। এবং এই দেবীগুলো যত প্রাচীন মূর্তি, আপনি দেখুন এই দেবী ত্রিপুরার যে পার্শ্ববর্তী ত্রিপুরার দেবী ত্রিপুরা সুন্দরী মন্দির, তার 1501-এ রাজা ধন্যমাণিক্য প্রতিষ্ঠা করছে। এই চট্টগ্রাম থেকে বিগ্রহ নিয়ে প্রতিষ্ঠা করেছে, সেই 1501-এর বিগ্রহ, ধন্যমাণিকের বিগ্রহ এখনো পূজা হয়। এই আপনি কলকাতার দেবী, কলকাতার দেবী কালীঘাটের কালী, ওই পুরনো বিগ্রহ এখনো পূজা হইতেছে। ওই হ্যাঁ, কলকাতার আপনি যদি দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণের পূজিত সেই পুরনো বিগ্রহ এখনো, কিন্তু বাংলাদেশে দেখেন ঢাকেশ্বরী, সেই ঢাকেশ্বরীর সেই পুরনো সেই বল্লাল সেন আমলের বিগ্রহ আছে না। হিন্দুদের কোনো একটা, এই যতগুলো দেবীপীঠ বলেন, কোন একটা জায়গায় কোন বিগ্রহ, প্রত্যেকটা ধরেন 71 সনের বলেন, তার আগে বলেন 47-এ বলেন, তারপরে বলেন 90 বলেন, তারপর 2001 বলেন, মানে প্রতি 10 বছর বসে থাকে। প্রতি 10 বছর পরে তাদের হাতটা নিষ্পিস করে যে কখন ভাঙবো। ডক্টর কুশল, আপনার এই কথার পুরোপুরি সহমত। আমি ইতিহাসটা যুক্ত করতে চাচ্ছি। বামিয়ান মূর্তি কি করে কতটা ভয়ঙ্কর ভাবে ধ্বংস করেছে একবার ভাবুন তো আফগানিস্তানে। এখন আমি একটু আপনার সাথে যুক্ত করবো, এই যে আপনি যে বললেন 21 সালের রিপোর্ট, যে সেই সময় রিপোর্ট এসেছে যে
মানে 50 বছরে 75 লক্ষ হিন্দু কমেছে এবং হ্যাঁ। প্রতি দশকে 15 লক্ষ করে কমছে। আপনি জানেন ওই রিপোর্টটা ওই সময় আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু আপনি ওইটা আমলে তারা দাবি করতো কি যে মুক্তিযুদ্ধের সরকার, তারা কি এগুলোর কোনো ব্যবস্থা নিয়েছে? বা এই মানুষগুলো কেন চলে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে বা এইগুলো আপনি 21 সালের ঘটনাটা দেখেন। 21 সালে রক্তাক্ত শারদ যখন হলো, এই রক্তাক্ত শারদ কে করেছে সবাই জানে, কুমিল্লার একজন প্রভাবশালী ব্যক্তি, সে যে করেছে এটা কুমিল্লার স্থানীয় সবাই জানে। সেই ব্যক্তি আজকে দেখেন এই রক্তাক্ত শারদে তখন যদি তাকে বিচার করা হইতো, তাকে যদি এটা করতো, উল্টো তাকে আরো বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে, তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়েছে, তার মেয়েকেও দেওয়া হয়েছে। আজকে তাহলে এইবার হিন্দুদের আশ্রয় আছে, এটাও তো হ্যাঁ আপনি চিন্তা করেন, আপনি গত ইলেকশনে হিন্দুদের দাবি ছিল কি যে কুমিল্লার বাহার তাকে যেন নমিনেশন না দেওয়া হয়। সেই বাহারকে নমিনেশন দিছে, তার মেয়েকেও দিছে। আচ্ছা, সেই বাহার আবার ভারতে যে পলাতক। তাহলে এরকম ব্যক্তিগুলো যখন আপনার সাথে যখন এরকম ব্যক্তিগুলো থাকবে, তারাই যখন ক্ষমতার মাখন ভোগ করবে, আপনি কি করে আপনি কোন করবেন বলেন তো? অবধারিত আপনি এই আওয়ামী লীগের যে এজেন্ডা ছিল যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, কমিশন, এগুলোর অনেক কিছু তার এজেন্ডা ছিল, সে তো একটাও করে নাই। এই যে 560টা যে মসজিদ করছে, সেখানে আমরা 10%, আমাদের 10% হিসাবে তো আমাদেরও তো সে অন্তত মানে প্রত্যেক 8টা বিভাগে 8টা মন্দির করতে পারতেন, সেটাও তো এরা করেন না। আপনি জানেন, আমি আপনাকে এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি, ওই আমলে যে বৈষম্য, যারা এগুলো আপনাদের জানা উচিত যে আপনি জানেন এই বাংলাদেশে মাত্র সংস্কৃত টোল আছে 140টা। একজন টোলের পণ্ডিতের বেতন কত জানেন? বাংলাদেশে কত রকমের মাদ্রাসা আছে দেখেন। এই গত সরকারের আমলে মাদ্রাসাদের কত রকমের তারা বরাদ্দ দিছে, মাদ্রাসা দিছে, করছে, অনুমোদন করছে। আর একটা সংস্কৃত কলেজ ওরকম ভাবে করে, এবং একটা সংস্কৃত টোলের একজন পণ্ডিতের বেতন 179 টাকা। তা 179 টাকা কারো বেতন হয়, তাহলে এইটা তো শিক্ষা মন্ত্রণালয় করছে। তা শিক্ষা মন্ত্রণালয় কি তাদের জন্য কিছু করেছে? করে নাই। আমি আপনাকে বলি, আপনি জানেন যে পুরোহিত, এই যে গত আমলে লোক দেখানো ভাবে পুরোহিত প্রশিক্ষণের কোর্স হয়েছে। আপনি যদি পুরোহিত প্রশিক্ষণে দেখেন, পুরোহিত প্রশিক্ষণের যে সরকারি হিন্দু যেখানে ইসলামিক ফাউন্ডেশনে লেখাই থাকে যে অন্য ধর্মাবলম্বীরা সাধারণত ওখানে করতে পারে না, মানে সেখানে হিন্দুদের সুযোগ তো খুবই কম। হিন্দু কল্যাণ ট্রাস্ট, সেখানেও আপনি চাকরিজীবীদের সিংহভাগই দেখবেন মানে হিন্দু না, অন্য ধর্মাবলম্বী। এবং আপনি যে পুরোহিত প্রশিক্ষণের যদি দেখেন, মন্দির বিষয়ক প্রশিক্ষণের যে বাংলাদেশের 64 জেলার অফিসারদের নাম দেখবেন, তার অর্ধেক মানুষ দেখবেন অন্য ধর্মাবলম্বী। একজন অন্য ধর্মাবলম্বী সে কি করে পুরোহিতের সাথে কমিউনিকেট করে, কি করে পুরোহিতকে প্রশিক্ষণ কি করে দেবে? এবং আপনি যদি পুরোহিত প্রশিক্ষণের কোর্সটা দেখেন, আমি 2-1 ওদের প্রশিক্ষণে গেছি, আমি ওদের কোর্স সিলেবাস দেখে অবাক যে সেখানে 5 দিনের কোর্স, 7 দিনের কোর্স, তার মধ্যে 1-2টা থাকে ধর্মীয় বিষয়, আর এই মাছ চাষ করা, গাছ চাষ করা, এই চাষ করা, সেই চাষ করা, মানে পুরো বিষয়টা মানে এমন ভাবে, আমি বলবো যে গত আমলে যেভাবে কিছু মানে যা হয়েছে, বহু জিনিস হয়েছে। এবং আমরা আমাদের সম্প্রদায় থেকে আমরা যে কথাগুলো অলওয়েজ বলার চেষ্টা করছি, কিন্তু আমরা বলতে পারিনি। একটা হলো এই যে ক্ষমতায় যারা ছিল তারা কথা শুনে নাই, এবং তাদের অহংকার, ক্ষমতার অহংকারে তারা একেবারে মানে ডুবুডুবু ছিল। আরেকটা হলো যে আমাদের যে নেতা, শোনেন, আমাদের নেতারা যারা ঢাকেশ্বরী কেন্দ্রিক নেতারা ছিল, সেই ঢাকেশ্বরী কেন্দ্রিক নেতারা কিন্তু অলওয়েজ এরা ক্ষমতার সাথে কমিউনিকেট করতে যায়, এরা কখনো এই তথ্য এগুলো করে না। আজকে ঢাকেশ্বরী মন্দিরকে আপনি দেখেন কি বানাইছে। আপনি ঢাকেশ্বরী মন্দির, আমাদের একটা পবিত্র একটা মন্দির, কত পুরাতন একটা পুরাতাত্ত্বিক মন্দির, সেই মন্দিরে আপনি যদি দেখেন, আপনি জানেন যে শক্তি মন্দিরগুলোতে কিন্তু মুরগির মাংস খাওয়া যায় না। সেখানে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের একেবারে যেখানে মায়ের বলি হয়, সেই জায়গায় আপনি দেখবেন যে মুরগির মাংস দিয়ে খাওয়া বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে। পুরো ঢাকেশ্বরী মন্দিরটাকে একটা কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলছে। তাহলে এই যে ঢাকেশ্বরী মন্দিরে আজকে সেখানে বেদান্তের গবেষণা সেন্টার বানানোর কথা, যেটাতে হিন্দু সোসাইটির শিক্ষা সেন্টার বানানোর কথা, সেগুলো না করে যখন ওটাকে রাজনৈতিক সেন্টার বানিয়ে ফেলছে, তো এরকম ঘটনা তো আমরা আমাদের সম্প্রদায় থেকে করছি দেখে কিন্তু ঘটনাগুলো আরো বেশি হয়েছে, আমরা আমাদের সম্প্রদায় উপকৃত হয় নাই। ওই যে ঐক্য, আমি এখানে একটা কথা বারবার আপনাকে বলতে চাইছিলাম, আপনি যে বলছিলেন সংখ্যালঘু মন্ত্রণালয়, এটা নিয়ে আমরা আমি অনেকবারই নিউজ, বিভিন্ন জনের মন্তব্য নিয়ে, বিভিন্ন জনের বক্তব্য নিয়ে আমি নিউজগুলো করেছি। আমার একটা জায়গায় আমরা এসেছি যে ধর্ম মন্ত্রণালয় মানে কি ইসলাম ধর্ম?
ধর্ম মন্ত্রণালয় মানে কি হিন্দু ধর্ম? ধর্ম মন্ত্রণালয় মানে কি বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বা কোনো কোনো আদিবাসীদের বা হচ্ছে গিয়ে কোনো জৈন ধর্ম? না, ধর্ম মন্ত্রণালয় হওয়া উচিত ছিল শতভাগ সমানভাবে প্রতিটি ধর্মের জন্য সমানভাবে বরাদ্দ, সমানভাবে নিয়োগ, প্রতিটি এই যে আজকেও বলছে, এই যে আমাদের উপস্থাপিকা সুলতানা রহমানের যে প্রশ্ন, এটা তো যুগে যুগে কালে কালে বাংলাদেশের জন্য প্রতিবারই সত্যি, যে কেন একটি কোন প্রতিষ্ঠানে হিন্দুর একজন বা সনাতন ধর্মাবলম্বী অথবা সংখ্যালঘুদের চাকরি পাওয়া মানেই বন্ধই তো ছিল ৭৫-এর পর, বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনী বলুন, পুলিশ বলুন, কোনো কর্মক্ষেত্রে কোনো হিন্দু একেবারে বন্ধ হয়ে এই গিয়েছে। সুমি আপা, বাংলাদেশে কি সেনাবাহিনীতে হিন্দু কোনো কর্মকর্তা আছে? এখন নেই, ছিলেও মাঝখানে। শেখ হাসিনা যখন দায়িত্ব নিয়েছেন তিনি প্রত্যেকটা বাহিনী, এর আগে ছিলেন সিআর দত্ত, ছিলেন আমাদের হচ্ছে গিয়ে বীর সেনানী সেক্টর কমান্ডার ছিলেন সিআর দত্ত, পাকিস্তান আমলে তিনি ছিলেন, কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর থেকে একেবারে বন্ধ, একেবারে একেবারে গোলাম আজম দেশে পুনর্বাসন এবং জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে প্রতিটা জায়গা থেকে হিন্দুদেরকে সরিয়ে রাখা, হিন্দুদের এই যে শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় ছিলেন, কোন হিন্দু পুলিশ মানে পুলিশ কর্মকর্তা আছে? পুলিশ কর্মকর্তা না, সরি, কিন্তু আমি বলছি যে সেনাবাহিনীতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর সেনাবাহিনী নিয়োগে প্রচুর হিন্দু নিয়োগ পেয়েছে। আমি তো একটা কর্মকর্তা এখন পর্যন্ত দেখলাম না যে না না, ছিলেন ছিলেন অনেকে ছিলেন আমাদের। আপা গত আমলে আমার জানা মতে হিন্দু অফিসার তো গত সময়ের মধ্যে আমরা একটা নিউজে একটা পরিসংখ্যান দেখলাম যে অফিসার লেভেল তো 1% এরকম নাই, একেবারে সৈনিক লেভেলে একেবারে খুবই মার্জিনাল 1%-এর মতো এরকম ছিল। এবং আমি মনে করি যে গত সরকারের আমলেও কিন্তু এরা এগুলো করতে পারতো, কিন্তু তারা দেখুন সেটা যেভাবে করা উচিত সেইভাবে মানে তারা কিছুই, আমি বলি তারা এখানে যে কিছু ব্যক্তিরা তারা কিছু, তারা যে এই কাজগুলো যে করে নাই, তারা যে এই সংখ্যালঘুদের স্থায়ী দেখুন আপনি যেটা আপা বললেন, আমি আপনার সাথে একটু যোগ করি। আপনি বলছেন এখানে দুইটা বিষয় হতে পারে, একটা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় হতে পারে, আর না হলে ধর্ম মন্ত্রণালয়ের নাম হতে পারে ধর্ম ও সম্প্রীতি মন্ত্রণালয়। আমাদের কিন্তু এটা একটা প্রস্তাবও ছিল যে ধর্ম মন্ত্রণালয়ের নাম ধর্ম ও সম্প্রীতি মন্ত্রণালয়, এবং সেখানে 4 ধর্মের ধরেন একজন, ঠিক আছে, একজন সংখ্যাগরিষ্ঠ থেকে একজন মন্ত্রী হোক, কিন্তু অন্য যে 3 ধর্ম থেকে 3 জন উপমন্ত্রী থাকতে হবে। কারণ আপনি দেখেন গত যদি আপনি সরকারের গত এই যে শেখ হাসিনা সরকারের আপনি যদি শেষে ধর্ম মন্ত্রণালয়ের বাজেট, আপনি যদি বাজেটের দিকে তাকান, আপনি 22-23 বাজেটের দিকে আপনি তাকান, সেখানে দেখবেন 15,054 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই 15,054 কোটি টাকার মধ্যে 192 কোটি টাকা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য, মানে 1% হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য। তাহলে আমরাও তো দেশের ট্যাক্স দিই, তাহলে এইভাবে কিন্তু বৈষম্য করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই বৈষম্যগুলোর কিন্তু মানে এই যে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কিছু এলিট শ্রেণী এই ক্ষমতার সাথে যুক্ত হয়ে তারা এগুলো, কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু নিজেরা বেনিফিশিয়ারি হয়েছেন। হ্যাঁ, তারা গাড়ি বাড়ি করছে এবং তাদের গাড়ি বাড়ির টাকা তারা দেশের বাইরে তারা টাকা জমাইছে। সাধারণ হিন্দুরা কিন্তু এটাতে উপকৃত হয় নাই। ডক্টর কুশল, এই জায়গায় আমাকে একটা লাইন বলতেই হবে এখানটায়, কারণ ওই জায়গাতে চিন্ময় প্রভু মানুষের কাছে চলে গিয়েছিলেন। ওই জায়গাতে চিন্ময় প্রভু আপনার জামাত বিএনপি আমলে যে জায়গাগুলো মীর নাসির পর্যটন প্রতিমন্ত্রী দখল করেছিল বৃহত্তর চট্টগ্রামে, সেই জায়গাগুলো চিন্ময় প্রভু নিজ দায়িত্বে উদ্ধার করে হিন্দুদেরকে ফিরিয়ে দিয়েছিলেন কিছু কিছু। সেই ওই প্রশ্নে তিনি গণশত্রু হয়ে গেছেন। একটা হচ্ছে তিনি মানুষের ত্রাণ নিজের হাতে দিয়ে আসেন যারা বন্যা দুর্গত, আরেকটা হচ্ছে তিনি হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। আপনার মনে আছে রেলওয়ের পাশে যে কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে বরাবরই বৌদ্ধ মন্দিরে সব সময় রোজার সময় ইফতার বিতরণ করা হয়। বৌদ্ধরা ইফতার বিতরণ যখন করছে তারা তো দেখছে না আমরা কেন মুসলিমদের জন্য করব। আপনি মুসলিম হয়ে কেন আপনি গুনতে থাকেন যে আমি এটা হিন্দু। এবং আরেকটা শব্দ ভীষণ আপত্তিকর, আমাদের কলিগরাও অনেকে বলেছে, আমাদের বিভিন্ন লেভেলের আমরা দেখেছি মানুষজন বলে ৭১-এ যে শব্দটা ইউজ করা হতো
মালাউন। সেই শব্দটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছিল গত 50 বছরের মানুষের মধ্যে। একজন সহকর্মী যখন খারাপ ভালো যে কোনো কিছু তার জন্য তার হিংসার শিকার হচ্ছে, তার বিষোদ্গারের শিকার হচ্ছে, সঙ্গে সঙ্গে বলে ফেলছে এই মালাউনদেরকে শেখ হাসিনা বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে। যেটা নিয়ে আমার সঙ্গে অনেকের সঙ্গে এই ঝগড়া হয়েছে, আমি দুঃখ পেয়েছি। পুলিশের অনেক বড় কর্মকর্তা এই শব্দটা বলেছেন, বেনজির আহমেদ বলেছেন, যিনি গোপালগঞ্জের ক্রিম খেয়ে বঙ্গবন্ধুর ক্রিম খেয়ে সবসময় এই শব্দটা বলতেন, এবং আমি ওনাকে প্রশ্ন করেছিলাম, এবং আমার সামনে আমাদের একজন এডিটর ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টিভির অর্ণব চক্রবর্তী, তার সামনে উনি আরেকজন হচ্ছে গিয়ে একজন বীর মুক্তিযোদ্ধা ফণীভূষণ মজুমদার সিলেটের, তাকে নিয়ে এই মন্তব্য করেছিল। আপাদমস্তক সৎ কর্মকর্তা, যাকে আমেরিকা থেকে নিয়ে শেখ হাসিনা দেশে নিয়েছিলেন, যিনি চিরকুমার ছিলেন, আইজি করবেন বলে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে আইজি করেননি। তিনি সেই ইয়ের ঊর্ধ্বে উঠতে পারেননি যে একজন সংখ্যালঘুকে তিনি আইজি করবেন। কেন পারেন? একজন সংখ্যালঘু আপনার সাবেক প্রধান বিচারপতিকে তো তিনি হিন্দু সম্প্রদায় থেকে করেছিলেন, তাই না? না, তার বিরুদ্ধে তো অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, কারণ তিনি যুদ্ধাপরাধীদের সাথে মিটিং করেছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের সাথে মিটিং করেছিল, ঘুষ লেনদেন, সেগুলো আদালতে প্রমাণ হয়েছে। যে কারণে সেটা সংখ্যালঘু বলে না। সংখ্যালঘু তো গোবিন্দচন্দ্র স্যার আছেনই, এখনো বিচারপতির দায়িত্বে আরো অনেক সংখ্যালঘু। এই যে এখানে একটা কথা মনে পড়ছে, বাসুদেব রায় বিচারক, তিনি বিডিআর হত্যা মামলা এবং খালেদা জিয়ার এতিমের অর্থ লুটের মামলার বিচারক ছিলেন। আমরা সেই কোর্টে আপনার হচ্ছে গিয়ে বকশীবাজারে যে হচ্ছে গিয়ে জেলখানার যে মাঠটা, সেই মাঠে সেই কোর্ট বসানো হয়েছিল। সেই মাঠে উনি যখন অত্যন্ত নিরীহ শান্ত, তিনি ভীষণ জ্ঞানী, আমরা প্রতিটা মামলা ওনাকে দেখতাম। আমাদের সামনে বিএনপির নেতারা যারা সুপ্রিম কোর্টে এখন আইনজীবী সমিতির নেতা, তাদেরকে দেখেছি তারা উত্তেজিত হয়ে সেই বিচারকের উপর আক্রমণ করেছেন এবং তার মাইক্রোফোনের তার ছিঁড়ে ফেলেছে। একজন বিচারকের সামনে মাইক্রোফোনের তার মামলা চলাকালীন যখন ছিঁড়ে, তখন আওয়ামী লীগের যে আইনজীবীরা ছিলেন, পুলিশ ছিল, তারা কেন নীরব ছিল? উনি হিন্দু বলে, বিচারক হিন্দু বলে। বিচারক যদি মুসলিম হতেন, তার উপর এভাবে হামলা হতো, নিশ্চয়ই তারা চুপ করে বসে থাকতেন না। তাহলে ক্ষমতা যায় ক্ষমতা আসে, হিন্দুদের অধিকারটা কোথায় আছে? কোথায় আছে আচ্ছা বাংলাদেশে? আপা, আমি একটু বলি, এই যে আজকে যে আমরা এত মব বলতেছি, আপনি এই মব গুলোর এই যে ধর্মীয় অনুভূতির নামে যা শুরু হয়েছে, এটা শুরু হইলো আমাদের মানে চোখে পড়ার মধ্যে বড় দাগে শুরু হইলো 10 সালে ধানমন্ডি বয়েসের একজন হিন্দু শিক্ষকের উপর একদম শুরু করে। এবং ওই সময় কিন্তু গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিছে যে দেশকে অস্থিতিশীল করতে এবং হিন্দু সম্প্রদায় করার জন্য কিছু গোষ্ঠী এরকম মাঠে নেমে গেছে। তাহলে সরকার এবং গোয়েন্দা সংস্থার সেই রিপোর্টটা জনকণ্ঠে ছাপাও হইলো 10 সালে। আপনি ওই সময় জনকণ্ঠে আপনি দেখবেন, আপনি চাইলে আপনাকে নিউজটা দিতে পারি। তাহলে সরকার কেন সতর্ক হলো? এবং এই পরে এই 10 সাল থেকে আপনি যদি 24 সাল পর্যন্ত দেখেন, আর 24 সালের পরে এই যে 25 সাল পর্যন্ত সেই একই রকম ধর্মীয় অনুভূতির নামে বুধ বৃহস্পতিবার দিন হলো হাউমাউ কাউ হয়, শুক্রবার দিন হামলা হয়। একই, আপনি নাসিরনগর দেখেন, আপনি রামু দেখেন, আপনি মানে পাবনার শালদা দেখেন, খুলনার শিয়ালি দেখেন, আপনি রংপুরের গঙ্গাচড়া দেখেন, আপনি মানে হাটহাজারীর হাটহাজারী, তারপরে নন্দীরহাটের প্রত্যেকটা জায়গার ঘটনাগুলো। তাহলে এই ঘটনাগুলো যে ঘটছে, গত সরকার বিচার করে নাই কেন? তাহলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এই যে মবের আজকে মব আমরা বলতেছি, এই মব তো আগের থেকেই আমরা হিন্দু সম্প্রদায়ের উপর মানে আমরা হয়ে আসতেছি। এই যে কথা নাই বার্তা নাই, একজন হাওমাও মানে বললো যে আমার অমুকের উপর আঘাত করছে, এই সব ঝাঁপায়া পড়লো। এই ঝাঁপায়া পড়া তো নতুন না, এটা আগের থেকেই তো আমরা এটার ভিকটিম। এবং আমি এটার উপর 21 সালের এই মব এগুলোর উপর করে আমি একটা কাব্যগ্রন্থ লিখি এটার প্রতিবাদে, যে গোলাকার পৃথিবীতে গোলাকার ঘটনাবৃত্ত। আপনি ওই কাব্যগ্রন্থগুলোর প্রত্যেকটা কবিতা এই সমস্ত এই যে মব বা এগুলোর বিরুদ্ধে 21 সালেই আমি লিখি। আপনি মানে ওই কাব্যগ্রন্থটার মধ্যে আপনি দেখতে পাবেন।
তো জি আমি চাই যে এই যে বিষয়গুলো, যে একটা বিচারহীনতার সংস্কৃতি যখন কন্টিনিউ এই করতে জায়গায় আজকে। আপনার কথাতেই হুম, এসেছে যে আপনাদের নেতৃবৃন্দ, সেক্ষেত্রে আমি বারবার বলছি, প্রতিবাদের জায়গায়, প্রতিরোধের জায়গায় আমরা এখনো কেন একাত্ম হই না? এখনো আপনাদের নেতৃবৃন্দ যারা, তারা তো যেমন ডক্টর আপা, ইউনূসের আমাদের নেতৃবৃন্দের উচিত, যারা নেতৃত্ব দিবে আপা, তাদের উচিত রাজনীতি নিরপেক্ষ থাকা। আপা, যারা রাজনীতি, যেমন আমাদের যারা নেতৃত্ববৃন্দ, তারা যখন কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি ইনভলভ থাকে, তো রাজনৈতিক দলের বাইরে তো তারা যেতে পারে না। যেমন এই যে আমরা কথা, ওই আমলে আমি দেখবেন আমার ফেসবুক ইয়াতে আমি সরাসরি কথা বলছি, কারণ কি আমি কোনো রাজনৈতিক দলের সাথে ইনভলভ ছিলাম না। জি জি মানে এই আলোচনার কোনো আসলে শেষ নাই, কারণ একদম দীর্ঘ, আমি বলবো যে বাংলাদেশের প্রতিষ্ঠার আগে থেকেই বাংলাদেশে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চলেছে, এবং যেরকম একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে দেশের ভিতরে, এটা খুব স্বস্তিদায়ক নয়। ডক্টর কুশল, আপনাকে তো প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে, রাইট? একটা টেলিফোন কল আপনি, আচ্ছা, আমি বলি, আমাকে যখন 20 সালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল, আপনি বাংলাদেশে চিন্তা করেন তো, সরকার চাইলে পারে নাকি? তাদের খুঁজে বের করছে, তাদের সব আইডি, তাদের সমস্ত ডকুমেন্ট আপনি জানেন। এটার জন্য আমি জিডি করেছি, আমি সবার সাথে দেখা করছি, বিভিন্ন সংস্থার সাথে বা সরকারে বা মানে পুলিশের সাথে দেখা করছি, এমনকি ডিবির মিন্টু রোডের ওখানে যাইও, হেড অফিসে যাইও কিন্তু আমি সর্বোচ্চ, কিন্তু এরা কিন্তু কিছু করেনি। তো তারা যদি ওই সময় এবং ওই টেপের মধ্যে, আপনি যদি ওই আমাকে যে হুমকি দিছিল যে টেপটা আপনি শুনেন, ওখানে কিন্তু সব কথাগুলো, যে তারা 25 সালে কি করবে, 26 সালে কি করবে, সব ডিটেলস আছে। যে 10,000 মানুষ তাদের প্রস্তুত, কি করবে, কিভাবে হিন্দু শূন্য করবে, এখানে কি করে, কোন কোন কি প্ল্যান করবে, ওইটা যদি আপনি ওই 2 মিনিটের শোনেন, সব আছে ওর মধ্যে। তাহলে ওই মানে আপনি, তাহলে আমাকে হুমকি দিল, মৃত্যুর হুমকি। কই, গত সরকারের আমলেই তো আমরা জিডি করলাম, সবকিছু করলাম, মিন্টুর গোয়েন্দা সংস্থা সবার সাথে দেখা করলাম, বা পুলিশের সাথে দেখা করলাম। কই, আমি তো এটার কোনো বিচার পাইলাম না, আমি তো এটার কিছুই পাইলাম না, বলেন। না না, এই যে ডক্টর কুশল, বিষয়গুলো, আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা এই মুহূর্তে বলতে পারি। আমি যখন 2001-এ নির্বাচনের আগে, বিএনপি জিতলো যে নির্বাচনে, সেই নির্বাচনের আগে ওনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম গুডস হিলে, যে ভয়ঙ্কর, যে আমারও ট্যাক্সি ড্রাইভার বলেছিল যে এই পাহাড়টা দেখতেই ভয় লাগে, আপনার জন্য এসেছি। সালাউদ্দিন কাদের চৌধুরীর কয়েকটা কথা তখন আলোচিত ছিল, কুকুরের ল্যাজ নাড়ে, ল্যাজে কুকুর নাড়ে, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছিলেন উনি। তাই আমি ওনার ইন্টারভিউ করতে গিয়েছিলাম, এবং আমি যখন তাকে প্রশ্ন করলাম যে 71-এ আপনার ভূমিকা, এবং আপনার যে একের পর এক হিন্দু নিধন, 69 পাড়াতেও গেছি আমি, যে উনি যে নির্দেশ দিয়ে একই সঙ্গে নূতন চন্দ্র সিংহ, কুণ্ডেশ্বরী ঔষধালয়ের প্রতিষ্ঠাতা, তাকে হত্যা করা, এইভাবে কলার টিপে নিয়ে যে হত্যার, তার মৃত্যুদণ্ড হয়েছে, হ্যাঁ, এবং ছাত্র ইউনিয়নের নেতাদেরকে, ওনার ওখানে একটা কাঠের টেবিল থাকতো, পেরেক ঠুকে ঠুকে উনি হত্যা করতেন। তিনি আমাকে বলছেন, আমার এখন মনে পড়ছে আপনার এই কথাটা বলাতে, যে আমরা পূর্বপুরুষ, ওনার বাবা ফজলুল কাদের চৌধুরী, যে 71-এ আরেক ঘাতক ছিল, উনি বলছে আমি উত্তরাধিকার সূত্রে দায়িত্ব নিয়ে এই দেশকে হিন্দু শূন্য করার জন্য দায়িত্ব নিয়েছি, এবং সেটা আমরা করব। এইটা ওনারা সব, এবং ওনার ভাই গিয়াস কাদের চৌধুরী নির্বাচনের আগে, 2001-এরও নির্বাচনের আগে উনি বলেছিলেন, গিয়াস কাদের চৌধুরী, যে একটা ঘোষণা দিয়েছিল মাইকে প্রকাশ্যে, সেটা পত্রিকাতেও প্রকাশ হয়েছিল, রাউজানে একটা ঘরেও কোনো হিন্দু যেন না থাকে, সবাইকে এইভাবে কলার ধরে টেনে বের করে যেন ওদেরকে হত্যা করা হয়, বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সে গিয়াস কাদের চৌধুরীও যুদ্ধাপরাধী হত্যা মামলার, 71-এর মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি। তাহলে এই যে জামাত ইসলামী বলুন, সালাউদ্দিন কাদের চৌধুরী বলুন, 71-এ যারা গণহত্যা করেছে, তারা আদালতে প্রমাণিত যাদের অপরাধ, প্রত্যেকটা তথ্য প্রমাণ দিয়ে তারা কিন্তু এখনো সেই কাজ করে যাচ্ছে। তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাটা ধাপে ধাপে হয়তো শুরু হয়েছিল, কিন্তু ওই যে সর্ষের মধ্যে ভূত ছিল, আওয়ামী লীগ আমলে বলুন, এই 15 বছরে তাদের ভিতরে কিন্তু জামাতের লোক ছিল, যে কারণে এই ঘটনাগুলোর, এবং আপনার মামলাটা, আবুল বারকাত স্যারের কথা বলে আমি আমার বক্তব্যটা এই জায়গায় শেষ করব। বারকাত স্যার একমাত্র মানুষ যিনি গত 40 বছরেরও বেশি সময় ধরে সংখ্যালঘু এথনিক ক্লিনজিং এর যে ব্যাপারটা নিধনের, উনি ধারাবাহিকভাবে তথ্য প্রমাণ দিয়ে গবেষণা করে তুলে ধরেছেন। বারকাত স্যারকে যে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল বারবার করে, কই বারকাত স্যারের বিরুদ্ধে তদন্তগুলো করেছিল কি? বরঞ্চ পরিকল্পিতভাবে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতবারের ভিসি আপনার
আওয়ামী লীগ আমলের শেষ ভাইস চ্যান্সেলর খুবই অপমানজনকভাবে আবুল বারকার স্যারকে তার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। এই কাজগুলো কেন সরকারের দায় থাকবে না? দায় আছে তো। পুলক ঘটক, আপনি অনেকক্ষণ ধরে কথা বলার ফ্লোর পাচ্ছেন না, আপনাকে দিয়ে শেষ করব। সেটি হচ্ছে যে এই অবস্থা কতদিন চলতে থাকবে এবং আপনারা সংগঠিত হওয়ার কোনো প্রক্রিয়া আপনাদের আছে কিনা? আমি শুনছিলাম, এত দুজনের আলোচনায় শুনছিলাম, শেষ হওয়ার প্রক্রিয়া কি? আপনারা ভাবছেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করলে বাংলাদেশ ভালো থাকবে, তা তো না ব্যাপারটা। মানে আপনাদেরকে বলছি বলতে যে এই 2-3 জনকে না আমি দেশবাসী বা মানুষকে উল্লেখ করি, বলছি যে রিয়ালিটি হচ্ছে যে যখন আপনি একটি জনগোষ্ঠীকে এলিমিনেট করতে চাচ্ছেন, নিশ্চিহ্ন করতে চাচ্ছেন, মানবতার বিরুদ্ধে অপরাধ করতে চাচ্ছেন সুপরিকল্পিত হবে, একদিনে না, একবারে মুক্তিযুদ্ধের সময় থেকে বা তার আগে থেকে শুরু হয়েছে, একই প্রক্রিয়া চলমান আছে। তার মধ্য দিয়ে বাংলাদেশ প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে। এটা বাংলাদেশের জন্য নিরাপদ অবস্থান নয়। রাষ্ট্র হিসেবে যে কনসেপ্টের ভিত্তিতে ভারতকে ভাঙা হয়েছিল সেটা হচ্ছে এই দ্বিজাতি তত্ত্ব, সম্প্রদায়গত বিভাজন তৈরি করে ভারতকে এই উপমহাদেশে বিভক্ত করা হয়েছিল। ঠিক সেটাই যখন আপনার আদর্শ হয়ে যায়, সেন্টিমেন্ট হয়ে যায় যে এটা আলাদা জাতিগোষ্ঠী, একটা জাতিগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে হবে, তার মানে আপনি এই বাংলাদেশকে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে একীভূত না দেখে আপনি আবারও বাংলাদেশকে বিপন্ন করতে চান। ঠিক ওই বিভক্তির যে সেন্টিমেন্ট, 47-এর চেতনা তো বিভক্তির চেতনা, 71-কে মুছে দিয়ে 47 প্রতিষ্ঠার চেষ্টা তো তারা প্রকাশ্যেই বলছে, এবং একই সেন্টিমেন্টে একই প্রক্রিয়ায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বাঙালি জাতির ঐক্যবদ্ধ অবস্থান, এটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং শুধুমাত্র হিন্দু জনগোষ্ঠী বিপন্ন এইভাবে আমি বলবো না, বাংলাদেশ বিপন্ন। নিশ্চয়ই হিন্দু জনগোষ্ঠী টার্গেটেড জনগোষ্ঠী হিসেবে বড় বিপন্ন, কিন্তু আলটিমেটলি এটা করে বাংলাদেশের উপকার করা হচ্ছে না, বাংলাদেশকেও বিপন্ন করা হচ্ছে। এটা কিন্তু বাস্তবতা। এটা যারা বুঝবে না, যে আপনার ধরুন যখন তালেবান ক্ষমতা নিল, নাজিবুল্লাহ তো ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, নাজিবুল্লাহকে ঝুলিয়ে দিয়েছিল। এবারও আমরা প্রকাশ্যে দেখতে পেয়েছি যে অনেক মানুষকে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছিল এরা। এটা ক্ষমতা নেওয়ার আগে পরে কয়েকদিনে অনেককে ঝুলিয়ে দিয়েছে, প্রকাশ্যে হত্যা করে এবং লাইভ সম্প্রচার করেছে। 3000 পুলিশকে ঝুলিয়ে হত্যা করেছে। এই পুলিশ কেন শুধু পুলিশ কেন, আমার হারাধনকে রংপুরের সিটি কাউন্সিলের হারাধনকে 4 আগস্ট হত্যা করে পা উপর দিকে করে ঝুলিয়ে দিয়েছে, সারাদিন ডিসপ্লে করেছে, সেটা লাইভ টেলিকাস্ট করছে। অনেকগুলো ঘটনা, একটা করে যদি ঘটনা আপনাকে একটু প্লিজ থামতে হবে। আমি চুপ করেছিলাম, আপনি কয়েকটা কথা আমার শোনেন, যে আমি এটার পক্ষপাতী, আমি একজনের কথা শুনে আরেকজনের কথা আমি শুনি না, যদি কোনো পয়েন্টে করে দেবেন। তো আমি শুধু এতটুকু বুঝি যে দেশ আসলে বিপন্ন করা হচ্ছে, শুধু হিন্দু জনগোষ্ঠী না। যে মানুষগুলো মনে করে যে তার ওয়াইফকে সে নাটকে অভিনয় করতে তার আপত্তি নেই, তিনি মুসলমান হলেও তিনি নিরাপদ নন বাংলাদেশে। যিনি তার সন্তানকে গান শেখাতে চান, নাচ শেখাতে চান, যিনি একটি সেকুলার ফ্রেমওয়ার্কে তার পরিবারকে রাখতে চান, তিনি মুসলমান, কিন্তু তিনি মনে করেন যে এইটা তার ধর্মীয় বিশ্বাসকে বাধাগ্রস্ত করে না, তিনিও কিন্তু বিপন্ন। সুমি খানও বিপন্ন, সুলতানা রহমানও বিপন্ন, যদি তার নামটা সুলতানা রহমান বা সুমি খান। এই বাস্তবতাটা কিন্তু বাংলাদেশের মানুষকে বুঝতে হবে, যে শুধুমাত্র হিন্দুদেরকে বিপন্ন করে বা নিশ্চিহ্ন করে বাংলাদেশকে ভালো রাখা যাচ্ছে না। আরেকটি কথা আমি বলি, যে হ্যাঁ, এটা কথা ঠিক যে 71 সালে 71-এর পর থেকে আমরা স্বাধীন বাংলাদেশে যে সেকুলার অবস্থানটা চেয়েছিলাম, তার সবচেয়ে বড় প্রতিবন্ধকতার একটা জায়গার আমরা রাজনৈতিক যে সামাজিক যে এটা দৃশ্যপট দেখি, সাম্প্রদায়িকরণ, আড়ালে রয়ে যায় সেনাবাহিনী। সেনাবাহিনীতে নিয়োগ আওয়ামী লীগ আমলে পুলিশে নিয়োগ হয়েছে, বেশ কিছু হিন্দু চাকরি পেয়েছে। সেনাবাহিনীতে একবারে সিপাহী পর্যায়ে হাতে গোনা 2-1টা নিয়োগ হয়েছে। কমিশন র্যাঙ্কে যে প্রবেশ, সেটা সাধারণত ক্যাডেট থেকে নেওয়া হয়। ক্যাডেটে ভর্তির সময় সুস্পষ্ট প্রচুর প্রমাণ যে ছেলেটা ওই অঞ্চলের সেরা ছাত্র, হিন্দু, ও নামটা বাদ পড়ে গেছে, ক্যাডেট থেকে পাশ করতেই দেওয়া হয় নাই। তো এটা, এই প্রশ্নটা তো একজন নাগরিক হিসেবে, বিপন্ন আক্রান্ত জনগোষ্ঠীর অংশ হিসেবে আমাকে বলতেই হবে, এবং এই বলাটাও বিপজ্জনক।
পুলকদা, আমি না জানেন এই কয়েকদিন আগে, পুলকদা আমি কদিন আগে আপনার একজন সিপাহী তার মৃতদেহ পাওয়া গেল কর্মক্ষেত্রে, সেনাবাহিনীর একজন একজন সিপাহীর। তো তখন আমার মাথায় এলো যে আমাদের সেনাবাহিনীতে পুলিশের মানে হিন্দু সম্প্রদায়ের লোক কে আছে। তখন আমার মনে হলো পাকিস্তান আমলে যেমন খুবই পরিকল্পিতভাবে সেনাবাহিনীতে আমাদের বাঙালিদেরকে চাকরি দেওয়া হতো না, এরকমই গত 53 বছরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এই ঘটনাটি ঘটেছে কিনা? না, হিন্দু সম্প্রদায়ের তো আপনার সেনাবাহিনীতে আসলে সে অর্থে নেই আপনার। এবং একটা বড় প্রমাণ আমি আপনাকে বলি, যাকে আমরা বীরত্ব উপাধি দিয়েছি, সিয়ার দত্ত, একমাত্র হিন্দু। জি, এই সিয়ার দত্ত সেনাবাহিনীতে চাকরি করেছেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং পাকিস্তানিদের উপাধিপ্রাপ্ত, ওদের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে। তার মানে একজন লোক যদি প্রফেশনাল আর্মি হয় শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের কারণে সে তার দেশকে ডিফেন্ড করে না, তা তো নয়। পাক ভারত যুদ্ধের সময় ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সিয়ার দত্ত এবং খেতাবপ্রাপ্ত পাকিস্তানি যোদ্ধা তিনি, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তিনি অবদান রেখেছেন একাধারে। একজন প্রফেশনাল হলে তো যখন আপনি সম্প্রদায়গত ভাবে একটি জনগোষ্ঠীকে এই প্রফেশনে ঢুকতে দিচ্ছেন না, সেনাবাহিনীতে তাকে আস্থায় নিচ্ছেন না, তার মানে এটা কিন্তু সমাজে আরেকটা বার্তা দেয় যে তোমার নাগরিক হিসেবে আমি তোমাকে আস্থায় নেইনি। তোমাকে এই বার্তাটা সমাজকে, রাষ্ট্রকে বিভক্ত করে, এটা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। আমি একটি কথা কুশলকে বলে দেই, এখানে আপনি উপস্থিত আছেন, মানে আমি এটা বলতে চাইনি আসলে। শোনেন ভাই, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নিশ্চয়ই মেধাবী মানুষ, একটা জায়গা পর্যন্ত গেছেন। বিরোধের জায়গাটা যদি আপনার আগ্রহ থেকে থাকে, আরেকদিন আলাপ করব আপনার সঙ্গে, যে একটা ইয়ার সামনে কি বলে ঢাকেশ্বরী মন্দিরের সামনে ইয়াতে মুরগির মাংস খাওয়া জায়েজ কি না জায়েজ, শাস্ত্র নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। হচ্ছে অনেক সিরিয়াস বিষয় বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর জন্য পেন্ডিং আছে। একটু মস্তিষ্কটাকে শার্প করে তারপরে প্রায়োরিটি গুলো নির্ধারণ করেন যে কোন বিষয়ে কোথায় কি আলোচনা করা যায় বা করা যায় না। এই বিষয়গুলোই আপনাদেরকে বেশি দুর্বল করে এবং আপনারা খুব বেশি বিভক্তির জায়গাটা তৈরি করেন। ঢাকেশ্বরী মন্দির যারা চালাচ্ছে তাদের নিজস্ব বোধ বুদ্ধি নিশ্চয়ই আছে, যদি বিতর্ক করতে হয় তাহলে ওখানে বসেও করা যাবে। আমি বললাম তো যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই বিষয়গুলো আপনাদেরকেও একটু বোঝা উচিত, খুব বেশি ইম্পর্টেন্ট। এখনো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওই যে নাপিত ভদ্রলোক নরসুন্দর, একজন বৃদ্ধ মানুষ, তাকে পিটিয়ে যে মব, এই যে মবের আলোচনা, এই মবের আলোচনায় খুব প্রায়োরিটি। একটা লোকরে তার ছেলের সামনে পিটাচ্ছে, ছেলেটাকে নিয়ে গেল, পুলিশ ঘোষণা দিল এমন মামলা দেব তার যেন যাবজ্জীবন অথবা ফাঁসি হয়। যারা ক্রাইম ওখানে করেছে নিশ্চয়ই আইন হাতে তুলে নিয়ে ফৌজদারি অপরাধ করেছে, এই একটা লোকেরও অ্যারেস্ট কিন্তু করা হয়নি। এই লোকগুলো, এই যে বৃদ্ধ মানুষটা এখনো পর্যন্ত জেলে আছে। আমি জানি না আজকালের মধ্যে মুক্তি পেয়েছে কিনা, আমার জানা মতে জেলে আছে। বাংলাদেশটা এই বিপন্ন জায়গায় আছে এবং এই ধরনের ক্রাইম যে করছে, এই ক্রাইমকে প্রেসার গ্রুপ হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে স্বীকৃতি দিচ্ছে। এর চেয়ে ঘৃণিত আর হতে পারে না। এরা নাকি, এই ক্রিমিনালরা যারা এইভাবে আইন হাতে তুলে নিচ্ছে, তারা নাকি প্রেসার গ্রুপ। প্রেসার গ্রুপ কি জিনিস আমরা জানি যে আমি ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। ইটস প্রেসার গ্রুপ, অফিসিয়ালি স্বীকৃত প্রেসার গ্রুপ। আমরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করি, এটার একটা স্বীকৃতি আছে। এই মবকে প্রেসার গ্রুপ বলছে। এবং এই যে মব, এই যে কুশলের উপর যে হামলা হয়েছে, তার সঙ্গে যে আপনি নেটওয়ার্কটা দেখালেন, এই নেটওয়ার্কটার একটা বাস্তবতা আছে এবং দৃশ্যমান বাস্তবতা হচ্ছে সরকার যখন এটাকে স্বীকৃতি দেয় যে এর উপর হামলা হলে সেটা মাপ, ওই যে প্রধান নির্বাচন কমিশনের গলায় জুতার মালা দিল, পরদিন কোর্ট থেকে তাকে ছেড়ে দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এইটা মাপ, উনি জেলে যাবে, এই প্রধান নির্বাচন কমিশনার জেলে যাবে। এই লোকগুলো যারা এই কাজগুলো করেছে, অপরাধ করেছে, এরা সরকারের অংশ। সুতরাং যে মব করা হচ্ছে, একটা নার্ভাস গভর্নমেন্ট, একটি বিপন্ন, নিজেরা বিপন্ন গভর্নমেন্ট এই অপকর্মগুলো করছে। এই যে সাধারণ মব হিসেবে যে আমরা মানুষগুলোকে ট্রিট করছি না, তা না, সবচেয়ে বেশি বিপন্ন মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে যে লোকগুলো আছে, তারা ভয় পাচ্ছে।
ওরা খুব প্রকাশ্যে বারবার এই কথাগুলো, তারা ভীত সন্ত্রস্ত, তারা মনে করছে যে পুলিশকে দিয়ে আমার রক্ষা হবে না, আর্মি দিয়ে আমার রক্ষা হবে না, প্রশাসন দিয়ে, রাষ্ট্র দিয়ে আমার রক্ষা হবে না, আমাকে রক্ষা পেতে গেলে এই ধরনের মব দিয়ে মানুষকে দমন করতে হবে, সাইলেন্ট করে দিতে হবে, নীরব করে দিতে হবে, নির্বাক করে দিতে হবে, বোবা করে দিতে হবে। এই যে বোবা করে দেওয়ার চেষ্টাটা একটা ভীত সন্ত্রস্ত কাপুরুষ দুর্বল সরকারের কাজ। একটি প্রতিষ্ঠিত আইনগত সরকার এই কাজ করে না, তার একটা আত্মবিশ্বাস থাকে যে আমি ন্যায়সঙ্গত কাজ করব, আইনি বিচার করব, আইনি পন্থায় যাব। আগের যে সরকারগুলো দেখবেন সেইভাবে কাজ করেছে। এরা কিন্তু পুলিশকে বিশ্বাস করতে পারছে না, এরা সেনাবাহিনীকে বিশ্বাস করতে পারছে না। সে যে রাষ্ট্রের উপর সে বসে আছে সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে, সেই বিচার, সেই পুলিশ, সেইটার উপর নির্ভর না করে এরা করছে এই ধরনের অপরাধমূলক কিছু গোষ্ঠীকে কাজে লাগিয়ে মানুষকে পেটানো, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেওয়া, 32 নম্বর জ্বালিয়ে দেওয়া, আপনার আমির হোসেন আমুর বাড়ি ভেঙে দেওয়া, লুটপাট করানো, আপনার ব্যবসায়ীদের তার ব্যবসা প্রতিষ্ঠানটাকে লুটপাট করা। এটা সারা দেশে ব্যাপক, কত হাজার মানুষের বাড়িঘর লুট হয়েছে এবং কত হাজার বাড়িঘরে আগুন দিয়ে দেওয়া হয়েছে এই গত কয়েকটা মাসে। এটা জরিপ হওয়ারও ব্যাপার। এখন এই জরিপগুলো হয়, এটা মানুষকে দিয়েই করানো হয়েছে। এখন এর ফলে কি হয়েছে, দুটো বিষয়, এই যে মানুষগুলোকে অপরাধ কর্মে লিপ্ত করে দেওয়া হয়েছে, এই যে শিক্ষককে জোর করে পদত্যাগ করানো, ছাত্রদেরকে দিয়ে এই অপকর্ম করানো হয়েছে, ও কিন্তু একটা স্টেক তৈরি হয়ে গেছে এর সঙ্গে, যে আমি এই অপরাধের অংশীদার, আমি যদি এই অপরাধটা যেহেতু করে ফেলেছি, এখন আমি একজন অপরাধী, সরকার পরিবর্তন হয়ে গেলে আমার হয়তো বিচার হতে পারে, এই ভয়ে আমি ইউনূসের সঙ্গে থাকবো, এই ভয়ে আমি এই যারা এদের পৃষ্ঠপোষক তাদের সঙ্গে থাকবো। এই যে ব্যাপারটা তৈরি, অপরাধ এবং অপরাধী দুটো মুখোমুখি দাঁড় করিয়ে সমাজটাকে ভেঙে ফেলা, এটা একটা বিপজ্জনক ব্যাপার। আপনি যে মানুষগুলো কথা বলতো সেই মানুষগুলোই এখন ক্ষমতায় গিয়ে আর কথা বলছে না। এই জায়গা থেকে বাংলাদেশ আসলে শুধুমাত্র এই মব, যে মব নিয়ে আজকে আলোচনা করতে চেয়েছেন, এই মব আসলে বাংলাদেশকে ভেঙে ফেলছে, সোসাইটিকে টুকরো টুকরো করে দিচ্ছে, অবস্থাগুলোকে খুব নাজুক করে ফেলছে। শুধুমাত্র হিন্দু নিশ্চয়ই হিন্দু জনগোষ্ঠী টার্গেটেড হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, কিন্তু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশকে আমি শেষ করব ডক্টর কুশল, যদি আপনি শেষ মন্তব্যটা আপনার কাছ থেকে শুনি। না, আমি শেষ মন্তব্য কি বলবো, আমি বলবো যে আমার সাথে যেটা হয়েছে আমি এটা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই যেটা হয়েছে, এবং আমি মনে করি যে এটার একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন ওরা এই বিষয়টা দেখবে, এবং পুরো বিষয়টা যেটা হয়েছে যে এই যে একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, আমি চাইবো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার, আমরা পরিবার বলি, এই পারিবারিক পরিবেশ যেন থাকে। আর ওরা, আমি মনে করি, আমি জানি না ওরা সবাই ইউনিভার্সিটির ছাত্র কিনা, কারণ ওদের অবশ্য কিছু লোকের আচার আচরণে ছাত্রের মতন মনে হয় না বিশ্ববিদ্যালয়ে, তারা যেভাবে একেবারে যেমন আচরণ করছে ওই দিন। তো তারপরেও ওরা যদি ছাত্র হয়, আমি চাইবো যে তাদের সংশোধন আমি চাই না যে তারা, কারণ কি ওরা দিন শেষে আমাদের ছাত্র, ওরা ইউনিভার্সিটির ছাত্র। তো এই পুরো বিশ্ববিদ্যালয়কে পুরো বিষয়টা দেওয়া যে এই কাজগুলো বিশ্ববিদ্যালয়ে বসে ঠিক করা, যে এরকম ঘটনাগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে। এবং এটা একটা সুন্দর, এই যে ধরেন আমি একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি, আমি জানি না যে আমি কালকে থেকে ইউনিভার্সিটিতে যেতে পারবো কিনা, আমি জানি না, এই যে আমি যে একটা অনিশ্চয়তার মধ্যে, সেখান থেকেও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় এগুলো থেকে আমি এখনো কোনো আশ্বস্ততা বা কোনো ফোন বা কোনো কিছু পাইনি। আমাকে যদি বিশ্ববিদ্যালয় থেকে বলতো যে কুশল তুমি চলে আসো, সমস্যা নেই, আমরা তা আসি, বা এরকম একটা ফোন আমি প্রক্টর থেকে আশা করছিলাম, যে প্রক্টর আমাকে, আমি আজকে বসেছিলাম আজকে 2 দিন, যে আমি মনে করেছিলাম যে বিশ্ববিদ্যালয় প্রক্টর অন্তত বা প্রক্টর বডি থেকে কেউ একজন ফোন দিয়ে অন্তত আমাকে জিজ্ঞেস করবে, কারণ যে আমি কেমন আছি। আপনার সঙ্গে তো ডক্টর ইউনূসেরও পরিচয় আছে। না, আমার সাথে তার পরিচয় নাই। এই যখন মানে এই যে আমাদের যখন হামলা হলো, আপনি জানেন যে মানে এই 5 তারিখ পরবর্তী 5ই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘটনাগুলো ঘটে এই সারা দেশব্যাপী, তো তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নেওয়ার পরে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে চান। তো সেই হিন্দু সম্প্রদায়ের সাথে কথা বলতে চান, সেখানে উদোজ্জীবনের সভাপতি সেক্রেটারি, হিন্দু বৌদ্ধ কৃষ্ণ কোপরেশনের সভাপতি সেক্রেটারি, অর্থাৎ সেখানে রানা দা, বাসুদেব দা, সন্তোষ দা সহ, এবং হিরেন স্যার, এরকম বিভিন্ন সংগঠনে থাকে, তার মধ্যে আমিও থাকি, আমারও সুযোগ হয় সেই অনুষ্ঠানে সেইভাবে। এবং ওইখানে আমার আসলে ওই জায়গায় আমাদের পক্ষ থেকে 8 দফাটা পাঠ করে হলো রানা দাশগুপ্ত দাদা, এবং রানা দাশগুপ্ত ওই সময় তার সাথে একটু দেখা হয়, ওই সময় তার সাথে
আমার বুঝতে পেরেছি, একটা ছবি বুঝতে সেলফি পেরেছি। তোলা আপনার হয়। প্রতি সম্পূর্ণ সমবেদনা থাকলো। সুমি খান যদি শেষ কিছু বলে, একদম 30 সেকেন্ড আপা। আনমিউট করতে হবে। সুমি খান আনমিউট করুন। 7ই এপ্রিল 2009 ঢাকা ঢাকেশ্বরী মন্দিরের পুজো উদযাপন পরিষদে আব্দুল গাফফার চৌধুরী একটা বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সেনাবাহিনীতে 5% হিন্দু থাকতো যদি, বাংলাদেশে কোনোদিন সেনা অভ্যুত্থান হতো না। সেই মিটিংয়ে সিআর দত্তও ছিলেন। গাফফার চৌধুরী বলেছিলেন যে তিনি দেশ স্বাধীন হবার পর বঙ্গবন্ধুকে বলেছিলেন যে এই ঐতিহ্যবাহী রমনাকালী মন্দিরটা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানি সেনারা, সেটা পুনর্নির্মাণ করুন। এবং তিনি বলেছিলেন সিআর দত্তকে যদি সেনাপ্রধান করা হতো, যেহেতু তার মতো বীর সেনানী তখনও বেঁচে ছিলেন। যা হোক, তার ধারাবাহিকতা আমি আজকে বলবো, আমি এটুকু বলে শেষ করব যে এখনো পর্যন্ত যে বিচ্ছিন্নতা, এখনো পর্যন্ত যে নিজেদের মধ্যে আত্মম্ভরিতা রয়ে গেছে, যার যার মধ্যে, সে আওয়ামী লীগ বলুন, সংখ্যালঘু সম্প্রদায় বলুন, তাদের নিজেদের আত্মসমালোচনা, আত্মগ্লানি যতক্ষণ আসবে না, ততক্ষণ পর্যন্ত এই যে অন্ধকারের অতলে তলিয়ে যাচ্ছে দেশটি, এই অন্ধকার থেকে পুনরুদ্ধার করা সম্ভব হবে না। এবং কোনো কেউ, কোনো সম্প্রদায়, কোনো কেউ, কোনো পেশার কেউ মুক্তি পাবে না। ধন্যবাদ। আমরা বারবার দেখেছি ধর্মকে ব্যবহার করে একটি মহল তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে, অপচেষ্টা করে। তারা অনেক দূর অগ্রসর হয়েছে, কিন্তু আমি তারপরও বাংলাদেশের মানুষের উপর বিশ্বাস রাখতে চাই, কারণ দিন শেষে আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশী বিশ্বাস করি। সুতরাং আজকে ডক্টর কুশলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কালকে সেটি আমার সঙ্গে ঘটবে। পুলক ঘটক ঠিকই বলেছেন, পরশুদিন সেটি সুমি খানের সঙ্গে ঘটবে। ধর্ম দিয়ে কেউ বাঁচতে পারবে না। যারা ধর্মকে হাতিয়ার করে আজকে হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করছে, তারা যদি ভেবে থাকে যে তারাও একদিন পার পাবে, নো 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 নো, তারাও কখনো পার পাবে না। কিন্তু আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখি, যেই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য 30 লাখ মানুষ শহীদ হয়েছেন, নিশ্চয়ই সেই বাংলাদেশ তার পথ হারাবে না, সেই প্রত্যাশা রাখছি। এখন প্রত্যাশা রাখা ছাড়া তো আমাদের আর করণীয় কিছু নেই। তবুও আমরা যার যার জায়গা থেকে যেখানে যে ভুল ত্রুটি আমাদের হয়ে গেছে, আমরা তো সেগুলো পিছু ফিরে তাকানোর কিছু নেই, বরং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে কিভাবে আমরা আবার নিজেদেরকে নতুন করে নির্মিত করতে পারি, এবং আজকে যে মবের রাজত্ব কায়েম হয়েছে সেখান থেকে বিপন্ন বাংলাদেশকে রক্ষা করতে পারি, নিশ্চয়ই আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আবারও 71-এর মতো এগিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ মাতৃকার জন্য কাজ করব। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সুমি খান, পুলক ঘটক এবং ডক্টর কুশল বরণ চক্রবর্তী, আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন।